আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো বছরের শেষ লাইভে আপনাদের সাথে আজ আমি থাকবো ইনশাআল্লাহ। তো ক্লাসের শুরুতেই আপনারা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন যে আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমাকে একটু কমেন্ট করে জানান আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। একটু কথা বলতে হবে, আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, দেন আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আজ আমরা কিছু কোয়েশ্চেনের সলিউশন করব ইনশাআল্লাহ। আমাকে একটু জানাবেন, আমাদের মূল আলোচনায় চলে যাব সেক্ষেত্রে আমরা। এই মুহূর্তে যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করতে হবে বাবা, আমরা মূল আলোচনায় চলে যাব। আপনাদের সাথে আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যেগুলো সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পরীক্ষায় আপনাদের কাজে আসবে। ওকে, যে কোনো পরীক্ষায় এটা আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ। তাহলে আসেন আমরা প্রথমে দেখব যে আমরা কিছু কোয়েশ্চেন দিয়ে আমাদের বি ইউনিট প্লাস জিএসটির এক্সাম নিয়েছিলাম। 15 মোট 30টা কোয়েশ্চেন ছিল, সেই কোয়েশ্চেনগুলোর আমরা সলিউশন দেখব। প্লাস সাইড বাই সাইড আমরা আমাদের একজন স্টুডেন্ট মারুফ আহমেদ অভি, সে আমাকে কিছু প্রশ্ন পাঠিয়েছে, সেগুলো আমি চাইলাম যে জাস্ট একজন স্টুডেন্টের সাথে বিষয়গুলো শেয়ার না করে সবার সাথে আমরা একটু শেয়ার করি, এগুলো একটু আলোচনা করার চেষ্টা করি আর কি। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখব, যেই প্রশ্নগুলো ভার্সিটি অ্যাডমিশনের যদিও আমরা এক্সাম নিয়েছি, এই প্রশ্নগুলো শুধু ভার্সিটি অ্যাডমিশন না, আপনার যে কোনো জায়গায় কাজে লাগতে পারে ইনশাআল্লাহ। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো আসেন আমরা খুব বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। ওকে, আচ্ছা, আজকে আসলে লাইভে যাওয়াই খুব টাফ, মানে যদিও আমাদের আসলে সাউন্ড প্রুফ রুম, বুঝতে পারছেন তো, আমাদের রুম সব সাউন্ড প্রুফ, কিন্তু এরপরও ওই যে ইয়াং ছেলেপেলেরা এত বেশি আতশবাজি করতেছে, তো শুরুটা একটু সচেতনতামূলক কথা দিয়ে শুরু করি আমরা। তো আপনাদের যদি ফ্যামিলির কোনো মেম্বার এই আতশবাজি করতে গিয়ে বা এই যে পটকা ফুটানো যা বলে আর কি, এগুলো যদি করতে যায়, কাইন্ডলি একটু চেষ্টা করবেন বাধা দিতে। হ্যাঁ, তাকে একটু এই কাজ থেকে নিবৃত্ত করবেন, কাজটা করতে দিয়েন না ভাই। আপনার আমার একটু মজা করার জন্য এই দেখেন, মানে অবলা বা নিরীহ পশু পাখি প্রাণীর ক্ষতি হইতেছে। গত বছর তো ভাই নিরীহ বাচ্চাও মারা গেছে, আপনারা জানেন। সো মানে আপনারা একটু চেষ্টা করেন মানে এই বিষয়গুলো বাকিদেরকে সচেতন করতে, যাতে আমাদের কারণে ভাই পশু পাখি বা অন্যান্য প্রাণীর কষ্ট না হয়। আমরা একটা বর্ষকে বরণ করতেছি, ভালো কাজের মাধ্যমে করি ভাই, ঠিক আছে, নেগেটিভ কাজের মাধ্যমে বর্ষ বরণ না করি আর কি। আমরা আজকে সন্ধ্যার পরে সবগুলো লাইভ স্থগিত রেখেছি, কারণ সন্ধ্যার পরে লাইভে গেলে আমাদের যেই পরিমাণ আসলে আতশবাজি হয়, এটা খুব ডেঞ্জারাস বিষয়। ইউসা, ওয়ালাইকুম আসসালাম। মারুফ আহমেদ অভি, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাকিব ভাই বলছেন স্যার আপনার স্যার দাওয়াত রইল আপনার আমার বাসায়। হ্যাঁ ভাই, আমার বাসায় আপনার দাওয়াত। তাহলে আসেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আরেকবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এই যে যারা আতশবাজি করছেন আমার প্রিয় ভাই বোনেরা, প্লিজ, হ্যাঁ, অন্যান্য প্রাণী বা অবলা প্রাণী থেকে শুরু করে কাউকে কষ্ট না দিই আমরা, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আসি, আমরা শুরু করছি একবারে কোয়েশ্চেন সলিউশন ক্লাসে চলে যাচ্ছি আমরা এইখানে পার্ট এ এবং পার্ট বি দুটো অংশে প্রশ্নের উত্তর দেখব। প্রথমে আমরা পার্ট এ যে 30টা কোয়েশ্চেন আছে, এখানে দুই একটা কোয়েশ্চেন একটু রিপিট হয়ে গেছে আর কি, এই প্রশ্নগুলোর উত্তর দেখব আমরা, এবং পার্ট বিতে গিয়ে আমাদের আরো কিছু প্রশ্ন আছে, সেগুলোর সমাধান দেখবো ইনশাল্লাহ। সো অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। আসেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা এখন পার্ট এ নিয়ে ডিসকাস করব। এখানে আমরা বেশ কিছু প্রশ্ন দেখতে পাবো, এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো আমাদের 1 নম্বর প্রশ্নটা ছিল নর্মস আর সোসাইটিজ ডুজ অ্যান্ড ডোন্টস। এই যে সমাজের যে ডুজ মানে যে জিনিসগুলো করা যাবে, অ্যান্ড ডোন্টস যেগুলো করা যাবে না, এগুলো নিয়েই মূলত নর্মস বা আচার আচরণ বা ম্যানার যাই বলেন, এগুলোর সমষ্টি হয় আর কি। ওকে, তাহলে আসেন আমরা একটু দেখে নেই। এইখানে বলা হচ্ছে নর্মস আর ডুজ অ্যান্ড ডোন্টস অফ সোসাইটি, অথবা নর্মস আর সোসাইটিজ ডুজ অ্যান্ড ডোন্টস। এখন আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে এই জায়গাটাতে এই যে ডুজ অ্যান্ড ডোন্টস যেটা আছে আর কি,
এইটা কি? ইজ ইট আ ভার্ব, ইজ ইট আ নাউন, ইজ ইট অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যান অ্যাডভার্ব? হোয়াট ডু থিঙ্ক? আপনার কাছে এটা কি মনে হয়? দেখেন এই বিষয়টা আপনার কাছে কি মনে হয় এটা আপনি জানেন। আপনাদেরকে এর আগেও আমরা বলেছিলাম যে যদি কখনো আপনি ডিটারমিনারের পরে একটা মাত্র শব্দ পান, হ্যাঁ, ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ডিটারমিনার আবার কি জিনিস? ভাইয়া ডিটারমিনার নিয়ে আমি যে পরিমাণ লাইভ করেছি আমাদের এই পেজে, আমাদের আনলক ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেলে, ডিটারমিনার নিয়ে আমি প্রতিটা ক্লাসেই টুকটাক হালকা পাতলা বলা লেগেছে আমার। আশা করি এগুলো আপনারা জানেন। হ্যাঁ, তো একটা রিকোয়েস্ট থাকলো আর কি, আমাদের লাইভটা একটু শেয়ার করে দিন। আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের টাইমলাইনে থাকলে কাজে আসবে ইনশাল্লাহ। তো ডিটারমিনার কি? আমরা বলেছিলাম ডিটারমিনার হচ্ছে এক বা একাধিক ওয়ার্ড যারা নাউনের পূর্বে বসে নাউনকে সুনির্দিষ্ট বা সীমাবদ্ধ করে। এর মধ্যে কি আছে বাবা? আমরা বলেছিলাম এর মধ্যে রয়েছে সংখ্যা, এর মধ্যে রয়েছে পরিমাণ, দুনিয়ার যত সংখ্যা বা পরিমাণ আছে, যত আর্টিকেল আছে। এরপরে পজেসিভ, আমরা এভাবে বলতে পারি পজেসিভ কেস। আমি সংক্ষেপে বলেছিলাম পিসি, একটু মজা করেই বলেছিলাম যে পিসিকে আবার প্রিয়াঙ্কা চোপড়া ভাইবেন না। এই যে পজেসিভ কেস, কেউ কেউ বলে পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? এই যে দেখেন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, তারপরে কি আছে? দেয়ার, তারপরে কি আছে? ইটস, তারপরে আমরা বলেছিলাম ওয়ান্স, এরপর আমরা বলেছিলাম নাউনস। নাউন অ্যাপোস্ট্রফি দিয়ে যদি এস থাকে, অথবা নাউন এস দিয়ে যদি এরপরে অ্যাপোস্ট্রফি থাকে। যেমন দেখেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি যে একটা ডিটারমিনার লিখলাম মাই, মাই একটা ডিটারমিনার। সো ফর ইউ নো অ্যাবাউট ডিটারমিনার, we know about determiner that after determiner if there is a single word, there is only a word, then there will be a noun. ধরেন লেখা আছে মাই ফাদার, তাহলে এই যে দেখেন মাই হলো একটা ডিটারমিনার বা পজেসিভ, এরপরে একটা ওয়ার্ড আছে, এটা নাউন হয়ে গেছে। এইখানে আমি মাই ফাদার না বলে আমি বলতে পারি কি? রূপাস ফাদার। আমার বাবা না বলে আমি কি বললাম? রূপার বাবা। তাহলে রূপা হচ্ছে একটা নাউন, এর সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিয়ে আছে, এইটাও একটা ডিটারমিনার। ডিটারমিনারের পরের ওয়ার্ডটা কি হয়? নাউন হয়। তাহলে এইবার সিমিলারলি আপনি যদি জাস্ট এই জায়গাটাতে একটু খেয়াল করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ভাই সোসাইটি শব্দটা একটা নাউন। এই যে দেখেন নাউনের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেওয়া আছে, এটা পজেসিভ কেস হয়ে গেছে। এই যে পজেসিভ কেসের পরে যে ডুজ অ্যান্ড ডোন্টস পাচ্ছেন আপনি, এগুলো নাউন। ওকে, ওয়াই, এটা নাম কি ভাই? ইউ খেই জুনিয়র। ওরে বাপরে বাপ, মারাত্মক নাম আপনার। আমাদের বুলবুল ভাই বস। আচ্ছা ভাই আমি বস না, তাহলে আমরা বুঝতে পারছি এটা ডেফিনেটলি একটা নাউন। ওকে, তাহলে এইটা যে নাউন, এইটা বুঝতে গিয়ে আপনার আর আমার ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার সুযোগ নাই। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম। দেখেন নর্মস, নর্মস হচ্ছে সমাজের যেই জিনিসগুলো গ্রহণীয় এবং যেগুলো বর্জনীয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা হচ্ছে ডিউজ আর একটা হচ্ছে ডোন্টস। মানে যে ডুজ মানে হচ্ছে যেগুলো আপনি করতে পারবেন, গ্রহণীয়, আর ডোন্টস যেগুলো আপনি করতে পারবেন না, বর্জনীয়। ওকে, এই তো মাশাআল্লাহ, অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা বুঝতে পারলাম এটা হলো আমাদের নাউন। এইবার আমাদেরকে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট ওয়ান। আমরা এবার সঠিক বাক্যটাকে মার্ক করব। দেখি আমাদের সাথে যারা আছেন তারা একটু মার্ক করার চেষ্টা করেন তো, 2 দিয়ে উত্তরটা লেখার চেষ্টা করেন। 2 দিয়ে একটু উত্তরটা লেখার চেষ্টা করি, আমরা দেখি পারি কিনা। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন আমরা একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার শিখেছি। আমরা সবাই একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার জানি, যেটার নাম হচ্ছে প্যারালালিজম। এই প্যারালালিজমে কি বলা হয়? প্যারালালিজমে বলা হয় যদি আপনি কখনো অ্যান্ড, বাট, অর, দেন, এছাড়া ডট ডট ডট, কমা, ডট ডট ডট, অ্যান্ড ডট 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 দ্বারা একাধিক গ্রামাটিক্যাল আইটেমকে যুক্ত করেন, সেক্ষেত্রে আপনাকে আগের এবং পরের অংশে একই রকমের গ্রামাটিক্যাল আইটেম রাখতে হবে, বা একই টার্মের বা একই ধরনের হইতে হবে আইটেম দুইটা। হ্যাঁ, যেমন ধরে নেন আমি অ্যান্ডের আগে লিখছি নাউন, তাহলে আমি অ্যান্ডের পরে লিখবো নাউন বা প্রোনাউন। আবার ধরে নেন আমি অ্যান্ডের আগে লিখেছি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যান্ডের পরে লিখতে হবে অ্যাডজেক্টিভ। ধরেন আমি অ্যান্ডের সামনে লিখেছি ইনফিনিটিভ, আমাকে অ্যান্ডের পরে লিখতে হবে ইনফিনিটিভ। সিমিলারলি আমি কমা কমা অ্যান্ড দিয়ে যুক্ত করলাম, এক্ষেত্রে আগে পরে সব জায়গায় আমাকে সিমিলারলি গ্রামাটিক্যাল আইটেম দিতে হবে। তাহলে আমি যখন বলছি স্টার্ট আ মোটর, গাড়িটাকে স্টার্ট করো, V1 দিয়ে শুরু হলো, অ্যান্ড দেন ইউ শুড। তাহলে দেখেন এটা এই যে অ্যান্ডের আগের অংশটা শুরু হলো V1 দিয়ে, বাট পরের অংশটাতে
সাবজেক্ট প্লাস শুড চলে আসে, সো এটাকে আমরা কারেক্ট বলতে পারি না। এবার দেখেন স্টার্ট আ মোটর, মোটরটাকে স্টার্ট করো অ্যান্ড দেন, এবং তারপর রিমুভ দ্য ব্লক, ব্লকটাকে ছাড়িয়ে দাও। সো এটা হলো আমাদের কারেক্ট অপশন। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া এই যে এখানে যেটা মানে কমা চলে আসছে এটা কি ভুল না? নো, আমেরিকান স্টাইলে তারা অ্যান্ড এর আগেও দেখবেন কমা ব্যবহার করে। আমেরিকান স্টাইলে তারা অ্যান্ড এর আগেও কমা ব্যবহার করে, এটাকে তারা বলে দ্য অক্সফোর্ড কমা। হ্যাঁ, দ্য অক্সফোর্ড কমা, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ এটা V1 বাট পরে আইএনজি যোগ করছে। এটা V1 দিয়ে শুরু করেছে বাট এইখানে আবার দেখেন সাবজেক্ট লিখে দেন শুড আনছে। সো আমরা আনডাউটেডলি এখানে বি আনসারটা নিয়ে নেব। এই মাশাআল্লাহ, অনন্ত বড়াইক, শামীম খান, নাসিমা ইসলাম, হৃদয় দেওয়ান সহ অনেকেই কমেন্ট করে ফেলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, মাশাআল্লাহ। আচ্ছা, এইবার দেখেন ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, একজন ব্যক্তি যে যার ঘৃণা, মানব জাতির প্রতি যার ঘৃণা আছে, এরকম মানুষকে কি বলা হয়? দেখেন যে মানুষটা মানব জাতিকে ভালোবাসে, হ্যাঁ স্যার কমা দিলে না কি অ্যান্ডের দরকার নাই? না না, কি বলেন, কমা দিলে অ্যান্ডের দরকার নাই, এটা কোথায় শুনছেন মারুফ আহমেদ অফি? কমা দিলে আপনি দেখেন আপনি, আমি আগের বাক্যটাতে চলে যাই। হ্যাঁ, এটা আমেরিকানরা এই কাজটা করে আর কি। আপনি এখানে কমা দেন বা না দেন, কমা দিলে অ্যান্ডের দরকার নাই তা না, এটা শেষের দিকে তো আমরা যখন দুটোকে যুক্ত করি তখন তো আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করব, ঠিক আছে? এখানে কমা না দিলেও সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু আপনি অ্যান্ড দিবেন আর অ্যান্ড না দিয়ে বলবেন যে ভাই কমা দিছি তাহলে তো হয়ে গেছে। না, কমা দিলে হবে না, আপনাকে অ্যান্ড দিয়ে যুক্ত করতে হবে। অ্যান্ডের সামনে কমা দিলেও চলে, না দিলেও চলে। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম আর কি, দেখেন ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, মানব জাতিকে যিনি ঘৃণা করেন তাকে কি বলা হয়? দেখেন যিনি মানব জাতিকে ভালোবাসেন তাকে কি বলা হয়, আর যিনি মানব জাতিকে ঘৃণা করেন তাকে কি বলা হয়? ও মাই গড, একজন বলতেছেন দেন তো পাস্ট টেন্স। নো, দেন পাস্ট টেন্স কে বললো আপনাকে? দেন মানে হলো তারপর, তারপর, তাই না? দেন মানে হলো তারপর, এই তারপর এটা পাস্ট টেন্স না। এটা দেখেন, এটা মাথায় রাখবেন, দেন শব্দটা প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হতে পারে, দেন শব্দটা পাস্ট টেন্সে ব্যবহৃত হতে পারে, আবার দেন শব্দটা ফিউচার টেন্সেও ব্যবহৃত হতে পারে, ঠিক আছে? দেন মানে আমরা যখন তখন বলি তখন এটা হতে পারে পাস্ট, অথবা এটা হতে পারে ফিউচার। কিন্তু তারপর এই শব্দটা তো আপনি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সব জায়গাতে লিখতে পারেন। ওকে, আচ্ছা যাক, চলে আসি আমরা। দেখেন ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, যিনি মানব জাতিকে ঘৃণা করেন তাকে কি বলা হয়? তাকে বলা হয় তিনি হচ্ছেন একজন মিসানথ্রোপ। ওকে, আচ্ছা, আর যিনি মানব জাতিকে ভালোবাসেন তাকে বলা হয় ফিলান্থ্রোপ বা ফিলান্থ্রোপিস্ট। ওকে, এটা মুখস্থ করে ফেলবেন। এখন অনেকে বলতে পারে ভাই যিনি হেট করে তাহলে আমরা হেটার বলি, আর যিনি লাভ করে তারা আমরা লাভার বলি। না, ঠিক আছে, এগুলোকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এগুলোকে কি বলা হয় বাবা? এগুলোকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা কি? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে হচ্ছে ওই যে দেখেন আমরা ছোটবেলায় পড়েছি এক কথায় প্রকাশ, যেমন অগ্রে জন্মেছে যে অগ্রজ, পরে আসছেন কোথাও উঁচু কোথাও নিচু, এটাকে কি বলেছেন? বন্ধুর। এরকম আর কি ইংরেজিতেও এক কথায় প্রকাশ আছে, এইমাত্র যেটা দেখলেন আপনারা আর কি। ডার্ক হর্স, ডার্ক হোর্স, এই ডার্ক হোর্স মানে কি? ডার্ক হোর্স, স্যার বাকিগুলোর অর্থ বললেন না। বাকিগুলো তো বললাম বাবা, ঠিক আছে? আচ্ছা, লাভার বলতে আমরা সাধারণত প্রেমিক বোঝাই। হ্যাঁ, লাভার বলতে আমরা সাধারণত প্রেমিক বোঝাই। হেইটার মানে কি? যিনি যে ঘৃণা করে। আচ্ছা, ওইখানে হ্যাটার ছিল, হ্যাঁ হেইটার একটা টি হবে। এবার চলে আসি আমরা, এখানে আসতেছি আমরা ডার্ক হর্স নিয়ে। হ্যাঁ, এই ডার্ক হর্সটা কি জিনিস? এখানে লেখা আছে ডার্ক কালারের ঘোড়া, নাকি একটা দামি কোনো বিষয়, আননোন কোনো ইস্যু, নাকি আ পারসন হুজ পাস্ট ইজ আননোন। একজন ব্যক্তির যখন অতীত জানা থাকে না তখন আমরা বলতে পারি হি ইজ আ ডার্ক হর্স। যেন আপনি বলতে পারেন যে শামীম খান ইজ আ ডার্ক হর্স। হ্যাঁ, আপনি বলতে পারেন অভি ইজ আ ডার্ক হর্স, মানে তার অতীত সম্পর্কে আমরা জানি না বা জানা যাচ্ছে না বা উনি লুকায়িত রেখেছেন। এবার আপনাকে যদি বলা হয় যে নিচের কোন স্পেলিংটা কারেক্ট, এটা যে কোনো পরীক্ষায় আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা সবাই জানেন। সো আমি আর এটা উত্তরে সরাসরি চলে গেলাম। বিউরোক্রেসি। হ্যাঁ, বিউরোক্রেসি, এটাতে আপনারা 3টা স্টার দিয়ে রাখেন। যে কোনো চাকরির পরীক্ষায়, যে কোনো চাকরির পরীক্ষায় এই জায়গাটা থেকে প্রশ্ন আসতে পারে এবং অনেকবার প্রশ্ন এসেছেও। আচ্ছা, পোলাপান মূলত ভুলটা করে এই যে এই জায়গাটাতে ই এ ইউ হয়ে যায়, এই জায়গাটাতেই ভুল করে।
মাথায় রেখেন, হ্যাঁ। আচ্ছা, চলে আসি তাহলে আমরা। এবার দেখেন ইন্টারেস্টিং একটা বাক্য, মোস্ট স্টোরস ইন লার্জ আমেরিকান সিটিজ, আমেরিকার বড় বড় শহরগুলোতে মোস্ট স্টোরস বেশিরভাগ দোকানপাটগুলোই ক্লোজ বন্ধ হয়ে যায় ড্যাশ 5 or 6 o'clock অন দ্য উইকেন্ড। অন দ্য উইকেন্ড মানে ছুটির দিনে। ছুটির দিনে আমেরিকার বেশিরভাগ মানে বড় শহরগুলোতে অধিকাংশ যে স্টোরগুলো, হ্যাঁ, মানে দোকানপাটগুলো, এগুলো বন্ধ হয়ে যায় সন্ধ্যা 6টা বা 7টার দিকে। বাট কিন্তু দ্য মলস, শপিং মল যেগুলো, স্টোর না যেগুলো, এগুলো আর কি, ইন দ্য সাবার্ব স্টে, কিন্তু আপনি যদি উপশহর বা ছোট শহরের যেই মলগুলোকে দেখেন, দে স্টে ওপেন মাচ লেটার, এরপরেও এগুলো খোলা থাকে। এখন বিশাল বড়টা বাক্য দেয়া আছে, খেয়াল করছেন? বাক্যগুলো বিশাল বড় বড় দেয়া। এখন বাক্য বিশাল বড় দেয়া থাকলেও এইখানে গ্যাপ হিসাবে দেয়া হয়েছে জাস্ট ছোট্ট একটা শব্দ। এখানে আমাদের একটা প্রেপোজিশন লাগবে। আমরা যে বিষয়টা জানি, আমরা যেটা জানি সেটা হলো ঘড়ির কাঁটার সময়, অথবা বলতে পারেন নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। কি বসে? অ্যাট বসে। তবে সেই সময়টা যদি অনির্দিষ্ট হয় সেক্ষেত্রে আমরা অ্যাট অ্যাবাউট বা অ্যাট অ্যারাউন্ড ব্যবহার করি। ওকে ডিয়ার, পারবেন ইনশাল্লাহ। এই তো মাশাআল্লাহ, অনেকে উত্তর লিখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আসেন এবার আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। দেখেন, ইট ইজ টু ডিফিকাল্ট টু টলারেট ব্যাড টেম্পার ফর লং। এই যে দেখেন কি বলা হচ্ছে, ইট ইজ টু ডিফিকাল্ট, এটা অত্যন্ত কঠিন, টু টলারেট ব্যাড টেম্পার ফর লং, মানে মানুষের বাজে ব্যবহার খুব দীর্ঘ সময় সহ্য করাটা, টলারেট করাটা খুবই কঠিন। এইটা আপনাদের কাছে কি মনে হয় বলেন তো? আচ্ছা, আমরা জানি কোপ আপ মানে তাল মিলিয়ে চলা, সরি, কোপ উইথ মানে হলো তাল মিলিয়ে চলা। এখানে আপ চলে আসছে, আমরা এটা বাদ দিব। স্ট্যান্ড আপ ফর মানে কারোর জন্য দাঁড়ানো, পুল অন উইথ কারোর সাথে থাকা কোনো কিছুকে টেনে ধরা, এরকম। আর এই দেখেন পুট আপ উইথ মানে তাল মিলিয়ে চলা বা কাউকে সহ্য করা। ওকে ডিয়ার, তাহলে দেখেন এই যে কোপ উইথ না, কিন্তু কোপ আপ উইথ দেয়া ছিল। আমাদের কারেক্ট আনসার হচ্ছে গিয়ে পুট আপ উইথ। অর্থাৎ এটা খুবই খুবই কষ্টকর, একজন মানুষ আপনার সাথে দীর্ঘ সময় ধরে ব্যাড টেম্পার দেখাচ্ছে, অতিরিক্ত মেজাজ দেখাইতেছে, আপনি কতক্ষণ তাকে আসলে টলারেট করতে পারেন? মন চাবে মাঝে মাঝে কানের নিচে কইসে একটা দেই, তাই না? এইবার একটু চলে আসেন, দেখেন আমরা যদি এই প্রশ্নটাতে আসি, এখানে আমাদেরকে বলা হচ্ছে যে ভাই নিচের কোনটা সিঙ্গুলার? দেখেন আমরা জানি মিডিয়া, এটা হচ্ছে প্লুরাল, এটার সিঙ্গুলার কি? মিডিয়াম। মিডিয়াম। আচ্ছা, এই দেখেন ফেনোমেন না, কিন্তু এই যে আমরা জানি ফেনোমেনন, ফেনোমেনা, ঠিক আছে? সো এটাও হচ্ছে না ফেনোমেন, এটার ওয়ার্ডটাই রং। এখানে আছে দেখেন ওয়েইসেস আর আছে ক্রাইসিস। মাথায় রাখবেন যেই শব্দগুলোর সাথে আমরা যখন সিঙ্গুলার থেকে প্লুরাল বানাবো, যদি কোনো শব্দের শেষে সিস থাকে তাহলে এটাকে সেস লিখে প্লুরাল বানাতে হয়। যেমন দেখেন আমরা যদি বলতাম এই যে WOASIS, এটা হচ্ছে সিঙ্গুলার। ওয়েইসিস, হ্যাঁ, এটা উচ্চারণ হচ্ছে ওয়েইসিস। আমি আমার একটা ভিডিওতে ওয়াসিস বলছিলাম, আমি ভুল বলছিলাম আর কি, এটা উচ্চারণ হচ্ছে ওয়েইসিস। হ্যাঁ, আমার মনে আছে আর্টিকেলের ভিডিওতে গিয়ে, এটা 2017 সালের ঘটনা আর কি। হ্যাঁ, আমি বলেছিলাম ওয়াসিস, এটা উচ্চারণ হচ্ছে ওয়েইসিস। এই ওয়েইসিস এস আছে, এটা সিঙ্গুলার, এর মানে হলো বাবা মরুদ্যান বা মরুভূমির মধ্যে বাগান। প্লুরাল কি? ওয়েইসেস। এখন দেখেন এই যে ক্রাইসিস, এটা হলো সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে ক্রাইসিস। তাহলে আমাদের জন্য কারেক্ট আনসার হচ্ছে গিয়ে ডি। এই যে অনেকে লিখে ফেলছেন, অনেকে নতুন করে যুক্ত হয়ে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এইবার আসেন রিফিউট। রিফিউট শব্দের বাংলা অর্থটা কি? কে বলতে পারবেন? রিফিউট শব্দের বাংলা অর্থটা কি? আচ্ছা, অনেকে বলছেন 7-এর বি, 8-এর বি, অনেকে বলছেন ডি। আচ্ছা, আমরা এখন 9-এ চলে আসছি বাবা। হ্যাঁ, আচ্ছা দেখেন এই যে রিফিউট, রিফিউট এটা হলো একটা ভার্ব। মাথায় রাখবেন আপনারা, ভার্বের সিনোনিম ভার্ব হয়, ভার্বের অ্যান্টোনিমও ভার্ব হয়।
আমরা মাথায় রাখবো ভার্বের সিনোনিম ভার্বই হয়, ভার্বের সিনোনিম ভার্বই হয়। সিমিলারলি আমরা যদি বলি ভার্ব এর অ্যান্টোনিম, এটাও ভার্বই হয়। তাহলে ভার্বের সিনোনিম ভার্ব হবে, ভার্বের অ্যান্টোনিম ভার্ব হবে, ঠিক আছে। একইভাবে মাথায় রাখবেন অ্যাডজেক্টিভের সিনোনিম অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভের অ্যান্টোনিম অ্যাডজেক্টিভ হবে। সিমিলার পার্টস অফ স্পিচ না হলে কখনোই সিনোনিম এবং অ্যান্টোনিম হতে পারে না। তুহিন ভাই বলছেন খণ্ডন করা, হ্যাঁ, রিফিউট মানে হচ্ছে খণ্ডন করা অথবা ভুল প্রমাণিত করা। ভুল প্রমাণিত করা, একজন একটা যুক্তি দিয়েছে, আপনি বুঝাইতেছেন যে ভাই আপনার এই যুক্তি ঠিক নাই, আপনার এই যুক্তি ভুল, ভুল খণ্ডন করা, ঠিক আছে। আচ্ছা, প্রম্পট মানে হচ্ছে তৎক্ষণাৎ, লর্ড মানে প্রশংসা করা, অ্যাডপ্ট মানে হলো দক্ষ, একটাও না। এই যে দেখেন ডিসপ্রুভ মানে হলো খণ্ডন করা বা ভুল প্রমাণিত করা। তাহলে আমরা রিফিউটের সিনোনিম পাচ্ছি ডিসপ্রুভ। ওকে ডিয়ার, মাশাআল্লাহ আপনারা পারেন। এবার আসেন, ড্যাশ ইওর শুজ বিফোর এন্টারিং দ্য মস্ক। মসজিদে ঢোকার পূর্বে আপনি কি বলবেন? তোর জুতা পর। অরুণিমা বলতেছেন মিথ্যা প্রমাণ করা। বাবা, মিথ্যা প্রমাণ করা মানেই তো ভুল প্রমাণ করা, ঠিকই আছে, ধন্যবাদ, হয়ে গেছে। এখন দেখেন, পুট আউট মানে নেভানো, হ্যাঁ, পুট অন মানে পরিধান করা, পুট অ্যাওয়ে সাধারণত নিয়ে যাওয়া, হ্যাঁ, এরকম বোঝায়। পুট অফ মানে হচ্ছে খুলে ফেলা, হ্যাঁ, পুট অফ মানে হলো খুলে ফেলা। তাহলে পুট অফ ইওর শুজ বিফোর এন্টারিং দ্য মস্ক, মসজিদে ঢোকার পূর্বে তোমার জুতা খুলে ফেলো। হাফিজ নওয়াজ খান ভাই, আচ্ছা ধন্যবাদ। নোমান আহমেদ ভাই, আচ্ছা মাশাআল্লাহ। এগুলো বাচ্চাদের কোশ্চেন, তাই না? আমি বলবেন ভাই আমরা তো বাচ্চাই। এখন বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট, এটা আপনারা একটু মার্ক করার চেষ্টা করেন। এই কোয়েশ্চেনটা মূলত আসছে লিমিটিং মডিফায়ার থেকে, হ্যাঁ, এটাকে বলা হয় লিমিটিং মডিফায়ার। লিমিটিং মডিফায়ার, লিমিটিং মডিফায়ারটা কি জিনিস দেখবেন, কিছু মডিফায়ার আছে, হ্যাঁ, কিছু মডিফায়ার আছে, কিছু অ্যাডজেক্টিভ আছে, কিছু অ্যাডভার্ব আছে, যাদের কাজ হচ্ছে গিয়ে, যাদের কাজ হলো মূলত যার সামনে বসে এটা তাকেই মডিফাই করে, যার সামনে বসে তাকেই মডিফাই করে ফেলে আর কি। এর মধ্যে কি আছে, যেমন আপনি বলতে পারেন অলমোস্ট, আপনি বলতে পারেন অনলি, আপনি বলতে পারেন নিয়ারলি, আপনি বলতে পারেন এটা অ্যাবাউটও হয়, হ্যাঁ, অ্যাবাউট কিন্তু প্রেপোজিশন না, তখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করে। আচ্ছা, তারপরে দেখেন অ্যাপ্রক্সিমেটলি, অ্যাপ্রক্সিমেটলি, এরা যার সামনে থাকে তাকে মডিফাই করে। মাথায় রাখবো আমরা, এরা যার সামনে বসে তাকে মডিফাই করে। ধরেন আমি একটা বাক্য লিখতেছি, আমি একজনকে গিয়ে বললাম যে আই লাভ ইউ। ধরেন আমি একজনকে বললাম আমি আপনারে ভালোবাসি, তো বিশ্বাস করতেছে না, বলতেছে না ভাই আপনি এই কথা কত মানুষের কইছেন, আপনার যে বিশ্বাস নাই, আপনি আমারে ভালোবাসেন না, আপনি হচ্ছে গিয়ে ওই অন্য কাউরে ভালোবাসেন। তখন আমি বললাম আল্লাহর কিরা বিশ্বাস করেন, তখন আমি কি বলতে পারি দেখেন, যে আল্লাহর কিরা, আল্লাহর কসম, এরকম আর কি, বিশ্বাস করেন, আই লাভ অনলি ইউ, আমি শুধু আপনারই ভালোবাসি আর কাউরে বাসি না। এই যে দেখেন অনলিটা কার সামনে বসছে বাবা, ইউ এর সামনে, তাহলে এবার ইউ এর উপরে জোর দিছে। এইবার উনি আমাকে বলতে পারে না ভাই, হ্যাঁ আমাকে আপনি ভালোবাসেন না, আমাকে না ওই যে আপনার বাড়ির পাশে যে ছেলেটা আছে সে ভালোবাসে। আমি তখন বললাম হায় হায় আস্তাগফিরুল্লাহ, কি বলো, তুমি জানোই না ও যে কি খারাপের খারাপ, জন্মের খাটাস, ও ভালোবাসে না, ওর ধান্দা বান্দা খারাপ, চিন্তা ভাবনা নষ্ট, অনলি আই, ও তোমারে ভালোবাসে না, অনলি আই, একমাত্র আমি তোমারে ভালোবাসি। তাহলে খেয়াল করেন এই অনলিটা আবার কার সামনে আসছে, আয়ের সামনে। তাহলে আমি যখন বললাম অনলি আই লাভ ইউ, তখন বাংলা কি হচ্ছে, একমাত্র আমি তোমারে ভালোবাসি আর কেউ বাসে না। কিন্তু যখন অনলি ইউ বললাম, তখন বললাম শুধু তোমারে ভালোবাসি আর কাউরে বাসি না। এবার ধরে নেন সে আমার জিজ্ঞেস করলো ভাই এ সত্যি করে ক দেখি, তুই কি ভালোবাসিস নাকি তোর আবার অন্য কোনো ধান্দা টান্দা দুষ্টামি বান্ধবী আছে? আমি এবার বললাম বলো কি, আল্লাহর কিরা বিশ্বাস করো, আই অনলি লাভ, আমি শুধু ভালোবাসি, অন্য কিছু করি না আমি।
তাহলে এইবার দেখেন যে অনলি যখন লাভের সামনে বসতেছে তখন লাভের মডিফাই করতেছে, যখন আয়ের সামনে বসতেছে আয়ের মডিফাই করতেছে, যখন ইউর সামনে বসতেছে তখন ইউরে মডিফাই করতেছে। তার মানে কি যে অনলি, অ্যাপ্রক্সিমেটলি, অলমোস্ট যেই শব্দটাকে মডিফাই করতে চান আপনি ঠিক তার সামনে লিখবেন। ওকে, শহীদুল ইসলাম ভাই বলতেছেন স্যার এটা কোন বেজের ক্লাস? ভাই এখানে অনেকগুলো গ্রামাটিক্যাল আইটেমের উপরে কোয়েশ্চেন করা, সেই কোয়েশ্চেনগুলোর আনসার হচ্ছে শহীদুল ইসলাম ভাই। হ্যাঁ, এটা আমাদের বি ইউনিট প্লাস জিএসটি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট এবং গুচ্ছের মানবিকের জন্য আর কি আমাদের কিছু পরীক্ষা নিয়েছিলাম, সেই প্রশ্নগুলোর সমাধান। তাহলে দেখেন, আপনি যদি বলেন রহিম এইট অলমোস্ট দ্য হোল ফিশ, রহিম পুরো মাছটাই প্রায় পুরো মাছটা খেয়ে ফেলেছিল, তাহলে দেখেন এখানে হোল ফিশ মানে পুরো মাছ, অলমোস্ট মানে প্রায় পুরো মাছটা খেয়েছিল, এটাই কারেক্ট। আর এখানে যদি বলেন অলমোস্ট এইট মানে কি প্রায় খাবো করছিল কিন্তু খায় নাই। স্যার অস্থির উদাহরণ। আচ্ছা বড়াই, তাহলে বাবা এইটা কাটা। এবার আপনি যদি বলেন অলমোস্ট রহিম এইট দ্য হোল ফিশ, তাহলে এবার বাংলা হয়ে গেল প্রায় রহিম মাছটা খাইছিল। ভাই প্রায় রহিম কখনো মাছ খায়? এই বিষয়ে একটা এক্সাম্পল মনে বললো, বুঝছেন? এক স্যার এক স্টুডেন্টে জিজ্ঞেস করছে, কি রে আজকে কি খাওয়া দাওয়া করে আসছিস? বলছে হ্যাঁ স্যার খাওয়া দাওয়া করেই আসছি, আজকে বেশি কিছু খাবো না, ক্লাসের পরে আপনি আমাদের ফুচকা খাওয়ায়েন। তো এইবার স্যার জিজ্ঞেস করলো তা তুই কি খায় আসলি? তো তখন স্টুডেন্ট বলতেছে স্যার আমি প্রায় মুরগির মাংস খাইছি। স্যারের মাথা তো পুরো নষ্ট, কয় কি প্রায় মুরগির মাংস আবার কিরাম করে হয়, কেমনে হয়? তখন বলে স্যার প্রায় মুরগির মাংস আপনি বোঝেন না, আমি ডিম খাইছি, ডিম আন্ডা, এই যে ডিমটা খাইছি, যদি এই ডিমটা না খাইতাম তাহলে কি হতো, এই ডিমটার থেকে মুরগির বাচ্চা হতো, বাচ্চা বড় হলে মুরগি হইতো, মুরগির মাংস খাইলে তো পুরা মাংস খাওয়া হতো, কিন্তু পুরা মাংস খাই নাই, খাইলাম কোনটা, আমি জাস্ট ডিম খাইছি, প্রায় মুরগির মাংস। এই যে প্রায় মুরগির মাংস খাওয়াটা যেরকম ভুল, ঠিক তেমনি আপনি যদি বলেন প্রায় রহিম পুরা মাছটারে খাইলো, এটা তো আসলে হয় না। এবার দেখেন, আর শেষে অলমোস্ট দিচ্ছেন, এই কাম তো করাই যাবে না, কারণ অলমোস্ট, অনলি, অ্যাপ্রক্সিমেটলি আমরা এই শব্দগুলোকে যাকে মডিফাই করব নর্মালি আমরা তার সামনে লিখব। ওকে, এই তো মাশাআল্লাহ আপনারা সব বস, খালি কইবেন যে স্যার যেটা জিজ্ঞাবেন এটা ছাড়া সব পারি স্যার। এইবার বাবারা বেবিরা এই প্রশ্নটার উত্তর কি হবে দেখি, বলার চেষ্টা করেন। এই প্রশ্নটার উত্তর কি হতে পারে দেখি, বলার চেষ্টা করেন একটু। এই যে আমাদের সুইটি বলতেছেন ওনার নাকি আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই, তাই ভুল আনসার করে দিয়েছেন। বাহ, এই তো সাব্বাস, বাপের বেটা আব্বাস, গুড, আপনি থাকছেন স্যার। এই তো মাশাআল্লাহ আমাদের অনেকেই আনসার করছেন। আমাদের হাফিজ নওয়াজ খান, স্বপ্না আক্তার, এরা দুইজন যে কাজ করলো, বাবারে বাবা বাবা বাবা, ও মাই গড। ওনারা বলতেছেন এ, আচ্ছা আগে কই এ নাম্বার আগে কাটা, এবার এ বাদ দিয়ে অ্যান্সার করা শুরু করেন। ফসিউর রহমান উপস্থিত স্যার, ধন্যবাদ ফসিউর রহমান। নোমান আহমেদ ভাইও সেম কাজ করছেন, এ বলছেন তাই না, তাহলে এটারে বাদ দিয়ে দেন, বাদ দিয়ে বাকিগুলা দিয়ে শুরু করেন। অভি বলতেছেন কখনো কি শেষে বসে না? হ্যাঁ মাঝে মাঝে শেষেও বসানো যায়, স্পেশালি টাকা বললে আমরা শেষমেশ অনলিটার নিচে লিখতে পারি। ফসিউর রহমান ভাই বলতেছেন বিরামপুর থেকে, ভাই আমার এলাকা এটা। আচ্ছা তাহলে দেখেন, এখানে একটা মারাত্মক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, আপনাদের সাথে শেয়ার করি। এই জায়গাটাতে অনেক সময় বাঘা মানুষেরাও ভুল করে ফেলে, রুলটারে না যায় না। সেটা হচ্ছে গিয়ে দেখেন, আপনারা মনে হয় জানেন যে আমরা যখন দুইটা নাউনকে পাশাপাশি লিখি, দুটো নাউনকে পাশাপাশি লিখলে সাধারণত আগের নাউনটা অ্যাজেক্টিভ হয়ে যায়। দুটো নাউন পাশাপাশি থাকলে আগের নাউনটা সাধারণত অ্যাজেক্টিভ হয়ে যায়। এই যে নাউন হওয়ার পরেও অ্যাজেক্টিভের মতো আচরণ করায় আমরা এই নাউনটাকে আর নাউন না বলে নাউন অ্যাজেক্টিভ বলি, অর্থাৎ এটা দেখতে নাউন কিন্তু চরিত্র তার অ্যাজেক্টিভের মতো, তাই তাকে বলা হয় নাউন অ্যাজেক্টিভ। এবার একটা ইন্টারেস্টিং টার্ম দেখেন, আমরা জানি পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার, নাউন, প্রোনাউন, ভার্ব, এরপরে আছে অ্যাজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে, তাহলে এই যে গুণে দেখেন আমরা এখানে এটাকে দুটো গ্রুপে ভাগ করলাম, একটা ভাগে থাকতেছে নাউন, প্রোনাউন, ভার্ব, আর ভাগে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। ধরেন এটা হচ্ছে এ গ্রুপ, ধরেন এটা হচ্ছে বি গ্রুপ। এখন এই জায়গাটাতে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, অনেকে ভাববে যে সালা বি গ্রুপে দুটা পাওয়া গেছি রে, এদের মনে হয় শক্তি টক্তি সব বেশি। না, এরা নিরীহ ভাই, এরা নিরীহ।
এদের গায়ে জোর নাই, বুঝছেন, এগুলো আম আদমি, এগুলো নিরীহ জিনিস আর কি। এই যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো অনলি সিঙ্গুলার। মাথায় রাখবেন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন এদের কখনোই প্লুরাল হয় না। আই রিপিট, দে ডোন্ট হ্যাভ এনি প্লুরাল ফর্মস, তাদের কোনো প্লুরাল নাই। যদি আপনি এদেরকে প্লুরাল বানায় দেন তাহলে তারা হয় নাউন, প্রোনাউন অথবা ভার্বের কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, অবশ্য প্রোনাউনের মধ্যে সিঙ্গুলার প্লুরাল বোধ থাকতে পারে। এই যে নাউন, প্রোনাউন এবং ভার্ব, এই তিনটা হলো জিনিস, এরা বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন, নাউন, প্রোনাউন এবং ভার্ব এটা সিঙ্গুলার হয়, প্লুরালও হয়। স্যার এটা কেমন ক্লাস? আলিম হাফিজ ভাই এটা শিরাম ক্লাস। আপনি জিজ্ঞেস করলেন কিরাম ক্লাস? দাদা এটা খুব শিরাম ক্লাস। আচ্ছা, একটু মনোযোগ সহকারে দেখেন। আপনাদের আমাদের সবারই জানা আছে, আমি এখানে দুই চারটা উদাহরণ দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরেন আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল যদি বানাই, আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল বানাচ্ছি। ধরেন আমি একটা নাউন লিখলাম বয়। আপনারা যদি জিজ্ঞেস করি বয়ের প্লুরাল কি, আপনি বলবেন ভাই এটা তো বাচ্চাদের জিনিস, বয়েজ। এবার ধরে নেন আমি আপনাকে বললাম যে ভাই ফুট, ফুটের প্লুরাল কি, আপনি বলবেন এটা তো মারাত্মক সোজা, ফিট, ঠিক আছে। ফুটের প্লুরাল কি? ফিট। এবার আপনাকে যদি বলি টুথ মানে কি, আপনি বলবেন টুথ মানে একটা দাঁত, একাধিক দাঁত হলে কি হয়? টিথ। এইটা আমি লাইভে এসে অনেকবার ব্যাখ্যা করেছি, আমি জানি না ভুলে গেছেন কিনা আপনারা, তারপরে মনে করায় দিই। দেখেন এখন আমি যখন লিখতেছি টুথ, এরপরে যখন লিখতেছি পেস্ট, দেখেন তো মনে পড়ে কিনা। দেখেন টুথ পেস্ট, টুথ মানে কিন্তু একটা দাঁত। আচ্ছা বলেন তো ভাই, আমরা যখন দাঁত মাজি তখন কি টুথপেস্ট দিয়ে অ অ অ অ অ অ একটা দাঁত মাজি নাকি সব মাজি? ডানে বায়ে সামনে পেছনে সব মাজি। তার মানে দেখেন যেহেতু সবগুলো দাঁত মাজি, এটা হওয়া উচিত ছিল টিথ পেস্ট, কিন্তু টিথ পেস্ট তো হলো না। অনেকে প্রশ্ন করতে পারেন কেন হলো না? হলে কি সমস্যা হয়তো? হওয়া দরকার ছিল তো? হবে না, কারণ যদিও এটাকে কম্পাউন্ড নাউন বা অনেকে কমপ্লেক্স নাউন বলে, দেখেন এখানে টুথ দাঁত নিজেই একটা নাউন, পেস্ট নিজেই একটা নাউন। যখন দুটো নাউন পাশাপাশি থাকে তখন আগের নাউনটা কি হয় বাবা? অ্যাডজেক্টিভ হয়। এবং আমরা বলেছি অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল নাই, নো প্লুরাল, অনলি সিঙ্গুলার মিন্স নো প্লুরাল। বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করেন তো। এই যে আমরা বললাম টুথপেস্ট, টুথ মানে তো একটা দাঁত, একটা দাঁত। এখন আপনি টুথপেস্ট দিয়ে তো একটা দাঁত মাজেন না, সব দাঁত মাজেন, তাহলে কেন একটা দাঁতের নাম দিলাম টুথ? এটা তো আমরা টিথ বলতে পারতাম যে টিথপেস্ট, টিথপেস্ট তো হলো না। কেন হলো না? আশা করি বুঝে ফেলছেন ইনশাল্লাহ, ঠিক আছে। এই তো মাশাআল্লাহ। এইবার আসেন একইভাবে আমি এই উদাহরণটা অনেকবার দিয়েছি। ফুট মানে হলো একটা পায়ের পাতা, ফুট মানে একটা পায়ের পাতা, পাথ মানে পথ। এখন আমরা যখন ফুটপাথে চলি, আমরা কি তখন এক পায়ের পাতা দিয়ে চলি নাকি দুইটা পায়ের পাতা দিয়েই চলি? দুটো দিয়েই চলি। ধন্যবাদ অনন্ত বড়াইক। দেখেন দুই পায়ের পাতা দিয়ে চলি, তাহলে এটা হওয়া উচিত ছিল কি ভাই? হওয়া উচিত ছিল ফিট পাথ। তাহলে এটা তো ফিট পাথ হলো না, হলো কি? ফুটপাথ। এখন প্রশ্ন করতে পারেন কেন ভাই আমরা তো এক পায়ের পাতা দিয়ে ফুটপাথে চলি না, তাহলে কেন ফুটপাথ লিখলাম? এটা তো হওয়া উচিত ছিল ফিটপাথ। হবে না, ঠিক আছে, হবে না ভাই, এরকম করা যাবে না, ঠিক আছে। বলতে পারেন যে এখানে ফিটপাথ থাকবে না, থাকবে না ফিটপাথ। এখানে কি থাকবে? এখানে যেটা থাকবে সেটা হচ্ছে দুইটা নাউন পাশাপাশি থাকলে আগের নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করে, তাই অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল হয় না। ওকে স্যার, পাঁচটা নাউন টুথটা অ্যাডজেক্টিভ হয়ে যাওয়ার কারণে প্লুরাল হয়নি। পেস্টটা, আচ্ছা পেস্টটা নাউন, হ্যাঁ এই তো, ধন্যবাদ। এই কামসারছে সুমন ওয়াজিদ ভাই, ধন্যবাদ ভাইজান। তাহলে এই হইতেছে গিয়ে ঘটনা। এইবার আসেন আপনাদেরকে আমি একটা উদাহরণ দেখাই। এটা অনেকবার বলা হয়েছে, এরপরেও আপনারা হয়তো টুকটাক ভুলে যান আর কি। দেখেন আমি যদি বলি যে আই হ্যাভ রেড, রিড রেড রেড, আই হ্যাভ রেড আ 500 pages বুক। এইবার আপনারা আমারে বলেন এই সেন্টেন্সটা, আই হ্যাভ রেড আ 500 pages বুক, এই সেন্টেন্সটা কি কারেক্ট নাকি রং? আচ্ছা টুথপেস্ট লিখতে গিয়ে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ইফা ইন্তেহা রুম্পা, ধন্যবাদ। আচ্ছা এটা একটু দেখেন তো, আই হ্যাভ রেড আ 500 pages বুক, ইজ ইট কারেক্ট অর রং?
আনডাউটেডলি দিস সেন্টেন্স ইজ রং। হোয়াই রং? বিকজ আমরা জানি যে দুটো নাউন বা একাধিক নাউন পাশাপাশি থাকলে, এই দেখেন বুকস এইটা একটা নাউন, ফেইজ এইটাও একটা নাউন। যখন দুইটা নাউন পাশাপাশি থাকে তখন আগের নাউনটা অ্যাজেক্টিভ হয়ে যায়, অ্যাজেক্টিভের কোনো প্লুরাল হয় না। এখানে আরেকটা ঝামেলা হয়েছে, বই তো একটা হলে কেমনে বুকস হয়, এইটাও একটা ভুল। তাহলে এই ভুলের মাঝখানে রুলটাকে খুঁজে বের করি আমরা, আর গুল মারা লাগবে না। তাহলে আমরা বলবো আই হ্যাভ রেড আ 500 পেজ বুক। এই যে দেখেন, এটাকে অনেকে অবশ্যই হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হিসেবে পড়ে আসছেন। আচ্ছা, মাশাআল্লাহ। এই সিমিলার ঘটনাটা ঘটেছে এই জায়গাটাতে। দেখেন বয়, এই যে বয় শব্দটা কি? বয় শব্দটা হচ্ছে সিঙ্গুলার কমন নাউন। সাধারণত কমন নাউনটা যদি সিঙ্গুলার হয়, দুই একটা এক্সপ্রেশন বাদ দিয়ে, অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন মানে দুই চারটা এক্সপ্রেশন বাদ হতে পারে, সেটা ডিফারেন্ট বিষয়। কারণ এক্সেপশন ক্যান নেভার বি অ্যান এক্সাম্পল। হ্যাঁ, এক্সেপশনগুলোকে তো আমরা এক্সাম্পল বা রুল হিসেবে ধরবো না। তাহলে দেখেন এখানে বয় তো একজন ভাই, একজন বয় যেহেতু, তাইলে এবং এটা কমন নাউন, আমাকে অবশ্যই এ লিখতেই হবে। তার মানে আমি এখানে তিনটা সেন্টেন্সে আমি তিনটা অপশনে এ পেয়েছি, তাহলে বিটারে আগে কাটলাম। এইবার আসেন, এইবার একটু মনোযোগ সহকারে দেখেন, আপনি যখন বলবেন 2 ইয়ার্স, এই যে আবার এস যোগ হয়ে গেছে, এইখানে এস যোগ হয়েছে মানে এখানে ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা কি ভাই? একটা নাউন তো আমরা পাইছি, এর আগে আরেকটা নাউন যখন লিখবো সেটা তো অ্যাজেক্টিভ হবে, অ্যাজেক্টিভের সাথে এস যোগ হয় না, তাহলে এইটা কাটা, এইটা কাটা। এইবার দেখেন এইখানে আবার দেখেন এই যে ইয়ারের সাথে একটা অ্যাপোস্ট্রফি চলে আসছে, অ্যাপোস্ট্রফি আসার কোনো প্রশ্নই আসে না। সো এইটাও কাটা। তাহলে কারেক্ট আনসারটা কি হচ্ছে? অলরেডি বুঝে ফেলেছেন, হি ইজ আ 2 ইয়ার, নট ইয়ার্স, হ্যাঁ, ওল্ড বয়। কিন্তু আপনি বলতে পারেন আপনি এটাকে আবার এভাবে বলতে পারতেন, দ্য বয় ইজ 2 ইয়ার্স। তাহলে টুটা হতো আমাদের এখানে ডিটারমিনার, ইয়ার্সটা নাউন, নাউনের প্লুরাল হতেই পারে, স্বাভাবিক, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই যে মাশাআল্লাহ ধরে ফেলছেন সৌমিতা, নওয়াজ হাফিজ খান সহ যারা যারা ধরেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, এইবার আমরা চলে আসলাম দ্য মুভি ইনক্লুডিং অল দ্য প্রিভিউজ ড্যাশ অ্যাবাউট 2 আওয়ার্স টু ওয়াচ। এইখানে আপনাদের একটা রুল মেবি জানা আছে নাকি ভুলে গেছেন, আসেন একটু খুলে বলি বিষয়টা। আমরা জানি, আমরা যদি কখনো এরকম দেখি যে অ্যাজ ওয়েল অ্যাজ অথবা উইথ, as well as we, together with, তারপরে আছে along with, এর সাথে আছে এই যে শব্দটা দেখতে পাচ্ছেন including। যদি কখনো দেখেন এদের সামনে আছে একটা সাবজেক্ট, ধরে নেন এটা সাবজেক্ট 1, ধরেন এদের পরে আছে আরেকটা সাবজেক্ট, ধরে নিলাম আমরা এটা সাবজেক্ট 2, এরপরে যদি দেখেন কখনো ভার্ব দেয়া আছে, তারপর বাকি অংশ আছে। ইন দিস সিচুয়েশন আমাদেরকে যেই কাজটা করতে হবে, হ্যাঁ, আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হলো ভার্বটা সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দ্য মুভি, এইটা হলো গিয়ে বাবা সিঙ্গুলার, কিন্তু অল দ্য প্রিভিউ এইটা হচ্ছে প্লুরাল। সো সিঙ্গুলার প্লুরাল দুটোকে আমরা যুক্ত করেছি, এখন দুটো অনুযায়ী তো আর ভার্ব নেওয়া যাবে না, তাহলে আমাদেরকে কি অনুযায়ী নিতে হবে? আমাদেরকে নিতে হবে সিঙ্গুলারটা অনুযায়ী। তো দেখেন এখানে যদি টেক লেখেন এটা হচ্ছে প্লুরাল, সো টেক লেখা যাচ্ছে না, এটাকে ঘেচাং করে কেটে দেব। হ্যাভ নিজেও প্লুরাল, ওয়ার নিজেও প্লুরাল, সো অল দ্য 3 অপশনস, ফর এক্সাম্পল এ, বি অ্যান্ড ডি, এটাকে আমরা বাদ দিব, আমাদেরকে আনসার নিতে হচ্ছে টেকস। ওকে, এই যে মাশাআল্লাহ অলমোস্ট সবাই উত্তর লিখে ফেলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, হ্যাঁ এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মে হয়েছে মারুফ, এটা আপনি বুঝে ফেলছেন। এইবার দেখেন এই প্রশ্নটা খুব সহজ একটা প্রশ্ন ছিল। আমার খুব দুঃখ লাগে এই জায়গাতে যে এত সহজ প্রশ্নের উত্তরে আপনারা ভুল করে ফেলেন। বাবারে, এত সহজ জায়গায় যদি ভুল করেন তাহলে রুলটা কোন জায়গায় ঠিকঠাক মতো লিখবেন বলেন?
হ্যাঁ, এত সহজে তো ভুল করা যাবে না। তাহলে আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, দেখেন মোস্ট অফ দ্য স্টুডেন্টস অনেক বেশিরভাগ ছাত্রছাত্রীরাই লাইক পছন্দ করে টু রিড পড়তে, কি পড়তে, দিস। এখন আমার দুঃখটা লাগে কোন জায়গায় দেখেন, আমার মনে হয় আপনারা জানেন যে দিস এটা হলো সিঙ্গুলার, দিস এটা হচ্ছে প্লুরাল। এই দুইটাকে আমরা কাছের কোনো ব্যক্তি বস্তু প্রাণী যাই বোঝাই তখন ব্যবহার করি। অন্যদিকে দেখেন দ্যাট এটা হলো সিঙ্গুলার, দোজ এটা হলো প্লুরাল। আমরা সাধারণত দূরের কোনো ব্যক্তি বস্তু প্রাণী ব্যবহার করলে এই শব্দগুলো ব্যবহার করি। এখন সমস্যাটা হয়েছে কোন জায়গায় দেখেন, এখানে চলে আসছে দিস। এখন দিস তো প্লুরাল, তাহলে দিস হলো এরপরে প্লুরাল হবে না, এটা তো কাইন্ডস হইতো, দিস কাইন্ডস অফ ডিটেকটিভ স্টোরিজ হতো, তা কিন্তু এখানে দেয়া নাই। তাহলে দিস লিখলে কাইন্ডস হবে নাই, তাই এ কাটা। এই যে দিস হয়ে গেছে, এখানে এস হবে নাই। হ্যাঁ, এখানে দেখেন স্টোরি দেয়া ছিল, এখানে স্টোরি দেয়া, এইটাও কাটা। এইখানে দিস দেয়া, এইটা সিঙ্গুলার কিন্তু এইদিকে আবার প্লুরাল, তাহলে এটাও কাটা। তাহলে আসল কারেক্ট আনসারটা হচ্ছে সি। কারেক্ট আনসার হচ্ছে সি। হায় হায়, কি করলেন, বি দিলেন কেন বাবা? একজন বলতেছেন দ্য ওল্ড ম্যান হ্যাজ আ ওয়াকিং স্টিক। এখানে ওয়াকিংটা কি? এখানে ওয়াকিংটা ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী জিরান্ড। ওকে, ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী জিরান্ড। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। এইবার চলে আসি আমরা এই প্রশ্নটার উত্তরে। আমি দেখেছি অনেকেই ভুল করে, মানে না বুঝাই ভুল করে। দেখি আপনারা না বুঝা ভুল করছেন নাকি বুঝা ঠিক লিখবেন। হ্যাঁ, দেখি 15 নং প্রশ্নের উত্তরটা সবাই করার চেষ্টা করবেন। হ্যাঁ, 15 নং প্রশ্নের উত্তরটা সবাই করার চেষ্টা করবেন, দেখি পারেন কিনা। 15 নং প্রশ্নের উত্তরটা আমরা একটু সবাই করার চেষ্টা করি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স। হ্যাঁ, মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, এটা উচ্চারণ হচ্ছে সানস, সানস, সানস। ঠিক আছে, অনেকে সন্স বলে, সন্স না। মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, আমার চাচার 3 জন পোলা আছে, ছেলে আছে, সন্তান আছে। এখন দেখেন এখানে কিন্তু কমা দেয়া হয়েছে ভাই, এখানে ফুল স্টপ নাই। সো দেয়ার প্রশ্নই উঠে না। হ্যাঁ, সো এখানে দেয়ার প্রশ্নই আসে না। আচ্ছা, এইবার দেখেন এখানে যদি ফুল স্টপ থাকতো তাহলে আমরা নতুন একটা বাক্য শুরু করতাম অল অফ দেম দিয়ে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখেন, আর এই সানসকে রিলেট করার জন্য আমাদের একটা রিলেটিভ প্রোনাউন প্রয়োজন। সো আমরা লিখব হু অল। তাহলে দেখেন মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, আমার চাচার 3 জন সন্তান আছে। হু যারা, অল মানে যারা সবাই, ওয়ার্ক কাজ করে। কোথায় কাজ করে? ইন দ্য সেম অফিস, একই অফিসে। ওকে ডিয়ার। আচ্ছা, এই দেখেন অল অফ হুম আমরা তখনই লিখতাম যদি এখানে ফুল স্টপ দিয়ে নতুন করে একটা সেন্টেন্স শুরু হতো। এখানে নতুন করে সেন্টেন্স শুরু হয় না, একটাই সেন্টেন্স। আপনার অ্যান্টিসিডেন্টকে বোঝানোর জন্য একটা রিলেটিভ প্রোনাউন নিতে হবে রে ভাই, এই জন্য হু নেওয়া হলো। আচ্ছা, চলে আসি এবার পরের প্রশ্নে। এইটা বলেন দেখি, প্রোনাউন দিয়ে আরেকটা কোয়েশ্চেন। দেখি এই প্রশ্নটার উত্তর আমরা করার চেষ্টা করি। ইটস ড্যাশ নারাই হু ওয়ান্স মোর। খুব সহজ, আমরা জানি। দেখেন আমরা জানি বি ভার্ব, কেউ কেউ এটাকে বি ভার্ব না বলে বলে টু বি ভার্ব, যেটা ভাল লাগে। বি ভার্ব বা টু বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর। এই যে ইটস আছে মানে কি ইট ইজ, ইজটা কি বি ভার্ব, তাহলে বি ভার্বের পরে সাবজেক্টিভ লাগবে। ঠিক আছে, বি ভার্বের পরে সাবজেক্টিভ লাগবে। আচ্ছা, এখন বলতে পারেন যে ভাই ইউও তো সাবজেক্টিভ, হিও তো সাবজেক্টিভ, মি অবজেক্টিভ, হিম অবজেক্টিভ কেটে দিলাম।
তাহলে আমি কি এখানে হি লিখবো? হ্যাঁ, আমি কি এখানে হি লিখবো নাকি আমি এই জায়গাটাতে ইউ লিখবো? এখন প্রশ্ন হচ্ছে, দেখেন এই হুটা কিন্তু মূলত এখানে যে থাকবে তাকে বোঝাবে। তাহলে আমরা এখানে লিখে ফেলি যদি হি, তাহলে হি অনুযায়ী আসছে ওয়ান্স। এই যে দেখেন ভার্বের সাথে এস যোগ হয়েছে। ইউ অনুযায়ী কখনোই ভার্বের সাথে এস যোগ করা যাবে না। ওকে, ইউ কিন্তু সাবজেক্টিভ, ইউ কিন্তু সাবজেক্টিভ। আবার দেখেন যদি এখানে ওয়ান্স না থাকতো, যদি এখানে এসটা না থাকতো, এস যদি না থাকতো সেক্ষেত্রে আপনাকে ইউ লিখতে হতো। ওকে, আচ্ছা, মাশাআল্লাহ, ধন্যবাদ। এইবার চলে আসি, দ্য রিঙ্কল লিভ। দ্য রিঙ্কল লিভ, ভাই এই আমার দুঃখ লাগে আমি যখন দেখি আমাদের ছাত্রছাত্রীরা এই প্রশ্নেও মানে বিপদে পড়ে। ভাই রিঙ্কল লিভ মানে কি? যে সে কোচকানো ঠোঁট, শুষ্ক হয়ে যাওয়া ঠোঁট, কোচকানো ঠোঁট, হ্যাঁ, নষ্ট হয়ে যাওয়া ঠোঁট। তাহলে লিভ একটা নাউন, নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। এইটাও যদি আমরা না পারি তাহলে আমাদের জন্য আসলে কড়া বিপদ। ওকে, হ্যাঁ মারুফ, থ্যাংক ইউ। তাহলে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ। এবার আসেন আমরা যদি এই প্রশ্নটাতে দেখি, আই ডোন্ট রিকোয়ার আ সেকেন্ড টু টেক মাই ডিসিশন। আমার ডিসিশন নিতে 1 সেকেন্ডও সময় লাগে না। হ্যাঁ, ধন্যবাদ ইউষা, থ্যাংক ইউ বাবা। আই ডোন্ট রিকোয়ার আ সেকেন্ড। এই দেখেন এখানে একটা এ আছে, এখানে একটা টু আছে। আমি আপনাদেরকে নাউনের ক্লাসে দেখিয়েছিলাম যদি কখনো ডিটারমিনার এবং প্রেপোজিশন, ডিটারমিনার এবং প্রেপোজিশন এর মাঝখানে যদি একটা ওয়ার্ড পেয়ে যান তাহলে সেটা নাউন হবে। ওকে, তাহলে আই ডোন্ট রিকোয়ার আ সেকেন্ড টু টেক মাই ডিসিশন, আনসার হচ্ছে এই। এইবার দেখেন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাই। আপনি যখন কাউকে বলবেন যে আমি তোমার সাথে একমত, তখন আপনি বলতে পারেন আই সেকেন্ড ইউ। এইখানে সেকেন্ড শব্দটা হলো আবার ভার্ব, এই এর বাংলা হলো সহমত পোষণ করা। সহমত, এটা পোষণ কেমনে লেখে? সহমত, আচ্ছা পোষণ না লিখে প্রকাশ করা লিখলাম। সহমত প্রকাশ করা বা একমত হওয়া। আচ্ছা, ওকে, তার মানে দেখেন এই যে সেকেন্ড শব্দটা আপনি এটাকে নাউন হিসেবে ব্যবহার করতে পারলেন, ভার্ব হিসেবে ব্যবহার করতে পারলেন। আবার আপনি যদি বলেন আই বিকেম সেকেন্ড, অথবা সেকেন্ড প্লেস যদি বলেন, দিস ইজ মাই সেকেন্ড হোম। এইবার দেখেন হোম হলো নাউন, কারণ ডিটারমিনারের পরে দুটো ওয়ার্ড থাকলে সাধারণত লাস্টেরটা নাউন হয়। অ্যাডজেক্টিভও হতে পারে যদি সামনেরটা আবার নাউন হয়। ওইদিকে যাচ্ছি না, এইখানে আবার দেখেন সেকেন্ড শব্দটা অ্যাডজেক্টিভ হচ্ছে। ওকে, তার মানে সেকেন্ড শব্দটা সেন্টেন্সে অবস্থান অনুযায়ী ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। এবার আসেন নিচের কোনটা কারেক্ট বানান, নিচের কোন বানানটা সঠিক? চেষ্টা করি আমরা, কোনটা সঠিক বলেন? মারুফ বলতেছেন যে স্যার নাউনের পূর্বে কয়টা অ্যাডজেক্টিভ হতে পারে? আমি আপনাদেরকে অ্যাডজেক্টিভের ক্লাসে দেখিয়েছি একটা নাউনের পূর্বে 9টা অ্যাডজেক্টিভ লেখা যায়। এই প্রক্রিয়াটাকে বলা হয় DOSAS, COMP, ডজাসখম, কেউ কেউ লেখে নজাসখম। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন। তাহলে গুনেন 1 2 3 4 5 6 7 8 9টা। এটাকে বলা হয় ভিন্নধর্মী অ্যাডজেক্টিভ। ভিন্নধর্মী অ্যাডজেক্টিভ হলে একটা নাউনের পূর্বে 9টা অ্যাডজেক্টিভ লেখা যায় অভি। আর যদি এরকম হয় যে নাউনের পূর্বে কয়টা অ্যাডজেক্টিভ লেখা যায়, যদি তারা সমধর্মী অ্যাডজেক্টিভ হয়,
তাহলে আপনি অগণিত অ্যাডজেক্টিভ লিখতে পারবেন। অগণিত অ্যাডজেক্টিভ, as many as you can, যতগুলো পারেন ততগুলো লিখতে পারবেন। ওকে, আচ্ছা, অনেকে 19 নম্বরের এ বলছেন, জি নিউমোনিয়া বানানোর মধ্যে একটা পি থাকে, মনে হবে পি নিউমোনিয়া। এই যে এ নাম্বারটাই কারেক্ট আনসার। এগুলো মুখস্থ করতে হয় ভাই, এগুলো কিন্তু ইংলিশ নাও, কিছু কিছু ল্যাটিন থেকে, কিছু কিছু ফ্রেঞ্চ থেকে আসে, কিছু কিছু গ্রিক থেকে আসে। অন্য শব্দ থেকে যখন ইংরেজিতে আসে তখন বানানগুলো কিছুটা চেঞ্জ হয়ে যায়। ওয়ালিউর রহমান বলতেছেন, স্যার এই মাসে রাজশাহী আসলেন না, আপনি দাওয়াত দিলেন না তো ওয়ালিউর রহমান ভাই? আসবো না পরের বার ইনশাল্লাহ। আচ্ছা, এইবার 20 নাম্বার দেখেন, লাইফ ইজ আ সং। আমাদেরকে যদি বলা হয় লাইফ ইজ আ সং, বাংলা কি? জীবন, সরি, জীবন হলো একটা গান। এখন আমরা জানি এখানে জীবনটাকে গানের সাথে তুলনা করা হয়েছে। দেখেন, উপমা দুই ভাবে দেয়া যায়, আমরা বলেছিলাম উপমা দুই ভাবে দেয়া যায়। আমি লাস্ট ক্লাসটাতে এটা ব্যাখ্যা করেছি। উপমাকে দুই ভাবে দেয়া যায়, দুই ভাবে উপমা দেয়া যায়। একটা হলো গিয়ে আপনার সিমিলি, আরেকটা হচ্ছে গিয়ে মেটাফোর। একটা হলো সিমিলি আর একটা হচ্ছে মেটাফোর। তো আমরা যখন উপমার মধ্যে অ্যাজ, সো অ্যাজ, লাইক, অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলো দিয়ে তুলনা করি তখন সেটা সিমিলি হয়, আর যদি সরাসরি তুলনা করেন তখন সেটা মেটাফোর হয়। সো এটা হচ্ছে মেটাফোর। কিন্তু আমরা যদি এইভাবে বলতাম, দেখেন এটা ছিল হচ্ছে গিয়ে লাইফ ইজ আ সং, এটাকে আমরা বলবো যে এটা হলো মেটাফোর। কিন্তু আমি যদি এভাবে লিখতাম যে লাইফ ইজ লাইক আ সং, জীবন একটা গানের মতো, এই যে লাইক চলে আসছে না, তখন আপনি এটাকে বলতেন সিমিলি। ওকে, এই যে মাশাআল্লাহ অনেকে ধরে ফেলছেন, বাহ, শাহিন ধরে ফেল, তাই না? আচ্ছা, শাহিনদের ধরা লাগে নাই, আপনারা সবাই ধরে ফেলছেন, মাশাআল্লাহ, ওয়াও। এইবার দেখেন এক্সারশন এর মানে কি? এটা খুব সহজ একটা উদাহরণ, মানে খুব সহজ একটা ওয়ার্ড, দেখি আপনারা পারেন কিনা। এক্সারশন মানে কি, এটা আপনারা পারবেন কিনা? এটা সিনোনিম কি? ডিগ্রেডেশন মানে কোনো কিছুর গ্রেডকে কমানো, সুলেন কেউ কেউ এটাকে উচ্চারণ করে সালেন, এর মানে হচ্ছে গোমড়ামুখ। এন্ডিএভার মানে হচ্ছে প্রচেষ্টা। পয়েন্ট অফ ভিউ মানে মানুষের, তো বুঝতে পারছেন, সবাই বুঝছেন, পয়েন্ট অফ ভিউ মানে আপনি আসলে কোন পয়েন্ট থেকে জিনিসটাকে দেখছেন। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, এইটা হবে এন্ডিএভার। হ্যাঁ, আচ্ছা, প্রচেষ্টা। পারবেন না? পারবেন ইনশাল্লাহ। এইবার চলে আসেন 22 নাম্বার। এইখানে একটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে এই জায়গাটাতে। এটাকে বলা হয়, মানে এখানে যেই নিয়ম অনুযায়ী বসছে, এটার নাম হলো ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার মানে কি? ভুল জায়গায় তথ্য প্রদান। ইংরেজির একটা নিয়ম হচ্ছে গিয়ে কোনো একটা সেন্টেন্সে, স্যার চেষ্টা আর প্রচেষ্টার মধ্যে পার্থক্য আছে কি? ওরে ভাই, জুয়েল ভাই, এগুলো বাংলার স্যাররা ভালো বলতে পারবে। চেষ্টা, প্রচেষ্টা, ইচ্ছা, আকাঙ্ক্ষা। সোমা ফারজানা লিপি সি বলতেছেন, স্যার এই শব্দগুলো কি প্রথমে বসেও তুলনা বোঝাতে পারে? যদি প্রথমে বসে তুলনা বোঝাতে পারে এরকম কোনো কথা না, বোঝাতেও পারে, নাও পারে, বোঝাতেও পারে, নাও পারে। এটা বাক্য দেখে বুঝতে হবে। যেমন আপনি যদি বলেন অ্যাজ হি ওয়াজ স্টিনজি, যেহেতু সে ছিল কিপটা, উই হেটেড হিম, আমরা তাকে ঘৃণা করতাম। এই বাক্যে তো বাবা অ্যাজ তুলনা বোঝায় নাই, আপনাকে বাক্য দেখে বুঝতে হবে অভি তুলনা করেছে কি করে নাই। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখানে যে একটা তথ্য মাথায় রাখবো সেটা হচ্ছে গিয়ে
ইংরেজিতে যার মডিফায়ার তার ঠিক সামনে বা পিছনে বসে। ইংরেজিতে অধিকাংশ ক্ষেত্রে এটা হয় আর কি, দুই একটা ব্যতিক্রম থাকতে পারে। যার মডিফায়ার তার সাথে বসতে হবে। তো দেখেন আমাদেরকে বলা হচ্ছে যে নিচে কোন সেন্টেন্সটা কারেক্ট সেটাকে খুঁজে বের করতে। তাহলে আমরা একটু দেখি, তার মানে এখানে ইনকারেক্ট সেন্টেন্স থাকবে। হ্যাঁ, এখানে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, রুকাইয়া কেম টু মাই অফিস। রুকাইয়া আমার অফিসে এসেছিল ওয়ারিং আ রেড শাড়ি, লাল শাড়ি পরে। এই যে ওয়ারিং আ রেড শাড়ি, এটা একটা তথ্য, এই তথ্যটা অফিসের সাথে আছে। লাল শাড়ি তো ভাই অফিস পরে না, পরে কে? রুকাইয়া। এটা রুকাইয়ার সাথে থাকলে সেন্টেন্সটা কারেক্ট হতো, যেহেতু অফিসের সাথে আছে সো এই বাক্যটা ভুল। এইবার দেখেন দ্য নিউজ কাস্টার, যিনি নিউজকে কাস্ট করতেছেন তিনি স্পোক কথা বললেন সফটলি নরম ভাবে ইনটু আ মাইক্রোফোন, একটা মাইক্রোফোনের ভিতর দিয়ে বা মাইক্রোফোনের দিয়ে, ওয়ারিং আ বুলেট প্রুফ ভেস্ট, একটা বুলেট প্রুফ কাপড় পরে, জামা পরে। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করেন তো, এই যে বুলেট প্রুফ জামা পরার কাজ কি আপনি মাইক্রোফোনে করাবেন? নো, নিউজ কাস্টারকে করাতাম। কারেক্ট, এটা রং। আচ্ছা, এবার ডি নাম্বারে যদি আসি, বাই গেটিং এক্সপেক্টেড মার্কস, এক্সপেক্টেড মার্ক পাওয়ার মাধ্যমে দ্য কোম্পানি, ভাই কোম্পানি কি এক্সপেক্টেড মার্ক পায়? উইল প্রোভাইড দেম স্মার্ট স্যালারি। এখানে আমরা বললাম কোম্পানি তাদেরকে স্মার্ট স্যালারি প্রদান করবে। এখন বলেন তো, এই যে গেটিং এক্সপেক্টেড মার্ক পেলে কোম্পানি তাদেরকে ভালো স্যালারি দিবে বা হচ্ছে গিয়ে স্মার্ট স্যালারি দিবে। এখন এই যে স্মার্ট স্যালারি তো দিবে কোম্পানি, কিন্তু ভালো মার্ক কি কোম্পানি পাবে নাকি ওই যে অথবা যারা পার্টিসিপেন্ট তারা পাবে? তার মানে বাবা দিতেও সমস্যা। কারেক্ট আনসার সি। কিভাবে? দ্য নিউজ কাস্টার, যে সংবাদ পাঠক বা সংবাদ উপস্থাপক, ওয়ারিং আ বুলেট প্রুফ ভেস্ট, একটা বুলেট প্রুফ জামা পরে, এই যে দেখছেন যে পড়ছে ওর তথ্যটা তার সাথে আছে। সো কারেক্ট আনসার হলো সি। তনুজা তনু বলছেন, স্যার আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বাংলায় কি পড়লে ভালো হবে আর অন্য বিষয়গুলোর জন্য কিভাবে পড়তে হবে? আচ্ছা, এটার জন্য আপনারা একটু ওমর ফারুক স্যারকে ফলো দিয়ে, হ্যাঁ, ওমর ফারুক স্যার এই বিষয়ে বিস্তারিত বলেছেন। তনুজা তনু, আচ্ছা, স্যারের জন্য আমাকে নক দিন, আমি স্যারের লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে যাদের প্রয়োজন। হ্যাঁ, যাদের ওমর ফারুক স্যারের জন্য লিঙ্ক, মানে ওমর ফারুক স্যারের ওই যে ইউটিউব চ্যানেলের বা পেজের লিঙ্কটা চান, আমাকে নক দিন হোয়াটসঅ্যাপে 01917211236। আমি এখানে বলে দেব। আপনারা ইউটিউবে বা ফেসবুকে অনুশীলন লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। হ্যাঁ, অনুশীলন লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। তনুজা তনু। আচ্ছা, এবার চলে আসি আমরা, এই তো হয়ে গেছে আমাদের। এবার দ্য ডক্টর ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল টু জয়েন আ ফিস্ট। ডক্টর একটা খাবারের অনুষ্ঠানে বা একটা রমরমা খাবারের একটা অনুষ্ঠান হয়েছিল, এই অনুষ্ঠানটাতে জয়েন করার জন্য হসপিটালে গিয়েছিল। কে গিয়েছিল? পেশেন্ট জানায়, কিন্তু ডক্টর গিয়েছিল। আচ্ছা, একটু মাথায় রাখবেন, এখানে একটা ইন্টারেস্টিং তথ্য আছে। নোট মাথায় রাখবেন, বাংলায় লিখে দেই। স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, মসজিদ, মন্দির, জেলখানা, হ্যাঁ, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির জেলখানা ইত্যাদি যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে, সে উদ্দেশ্যে গেলে কোনো আর্টিকেল বসে না, গেলে এদের পূর্বে
এদের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু অন্য কোনো উদ্দেশ্যে গেলে দা বসে। এইবার বলেন তো, একটা ডক্টর যে হসপিটালে যায় তার উদ্দেশ্যটা কি? হসপিটালে গিয়ে রুগী দেখা, নাকি একটা খাবারের অনুষ্ঠানে বা একটা ফিস্টে অংশগ্রহণ করা? ডেফিনেটলি ডক্টরের উদ্দেশ্য হচ্ছে রুগী দেখতে যাওয়া, রুগীর সেবা করা ইত্যাদি। সেই উদ্দেশ্যে যদি ডক্টর হসপিটালে যেত তাহলে আমরা এখানে দিতাম ক্রস, কিন্তু এখানে সেই উদ্দেশ্যে যায় নাই, বরং ফিস্ট, একটা খাবারের অনুষ্ঠানে জয়েন করার জন্য সে গেছে। তাহলে আমরা এখানে কি লিখব? ডেফিনেটলি একটা দা লিখব। যেমন দেখেন, আপনি আজীবন স্কুলে গিয়েছেন, আমরা জানি নির্দিষ্ট হলে তার পূর্বে দা বসে। স্যার রাতে কি ক্লাস হবে? নয়ন দাস: না ভাই, আজকে সন্ধ্যার পরে আর কোনো ক্লাস হবে না, আজকে আপনাদের সবার ছুটি, ঠিক আছে। কিন্তু আমি যদি বলতাম যে দ্য ডক্টর গোজ টু ড্যাশ হসপিটাল টু ট্রিট হিজ পেশেন্টস, ডক্টর তার রোগীদেরকে সেবা দিতে বা চিকিৎসা দিতে হসপিটালে যায়। এইবার এখানে লিখতে হতো নো আর্টিকেল, এখানে কোনো আর্টিকেল লেখা যেত না। কেন যেত না? ওই যে বুঝতে পারছেন, উদ্দেশ্যটা, যেই উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্যটাই বোঝাচ্ছে এখানে। তাহলে দেখেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, হাসপাতাল, তারপর আপনি বলতে পারেন জেলখানা, এগুলো যেই উদ্দেশ্যে প্রতিষ্ঠা লাভ হয়েছে সেই উদ্দেশ্যে যাওয়া বোঝালে নো আর্টিকেল। এই উদ্দেশ্যের বাইরে অন্য কোনো কারণে যদি যাওয়া বোঝায় তাহলে আপনাকে আর্টিকেল ব্যবহার করতে হবে। ওকে, আসেন তাহলে আমরা এইবার পরের সেন্টেন্সটাতে চলে যাই। এখানে বলা আছে ড্যাশ ইউর শুজ, এটা আমরা একটু আগে দেখেছি, এখানে দুটো পরীক্ষায় আমাদের সেম কোশ্চেন চলে আসছিল। এরিক মামুন ভাই বলছেন মাত্র আসলাম। আচ্ছা, তাহলে দেখেন, পুট অফ ইউর শুজ বিফোর এন্টারিং দ্য মস্ক, মসজিদে যাওয়ার পূর্বে, মসজিদে ঢোকার পূর্বে তোমার জুতা খুলে ফেলো। এবার আমাদেরকে চুজ দ্য কারেক্ট মিনিং, কারেক্ট মিনিং চুজ করতে বলা হচ্ছে। এইখানে এই যে আমরা ইনভার্টেড কমা দিয়ে দিলাম, হি রেজড হিজ আইব্রোজ অ্যাট মাই এক্সপ্লানেশন। আমি যখন এক্সপ্লানেশন দিলাম, আমি যখন ব্যাখ্যা করলাম, আমার এই ব্যাখ্যাটার প্রতি সে একটু আইব্রো বা ভ্রু বলি যেটা আমরা, সেটা একটু রেজ করলো, সে একটু চোখ মুখ কুচকে ফেললো। তাহলে চোখ মুখ কুচকে মানুষ কি বোঝায়? মানুষ যখন চোখ মুখটাকে কুচকে ফেলে, হ্যাঁ, মানে এই যে আমি তো উঠাইতে পারতেছি না, এই ভ্রুগুলো যখন উপরের দিকে উঠায়, এই কেমন করে, এই যে এরকম করতেছে আর কি, হ্যাঁ, এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? সে খুব খুশি হয়েছে, হ্যাপিনেস বোঝাচ্ছে, সে আপনার সাথে একমত তাই বোঝাচ্ছে, হ্যাঁ, নাকি সে একটু ডিসঅ্যাপ্রুভাল বোঝাচ্ছে, মানে আপনার সাথে একমত হতে পারলো না তাই বোঝাচ্ছে, নাকি ইনডিফারেন্স, অমনোযোগিতা বোঝাচ্ছে? কোনটা? কুইকলি আনসার করেন। সাধারণত আমরা জানি এটা ডিসঅ্যাপ্রুভাল বোঝালেই এই কাজটা করা হয়, ঠিক আছে। আচ্ছা, চলে আসি তাহলে আমরা পরেরটাতে। ফাইন্ড দ্য সিনোনিম অফ সাবটারফিউজ। সাবটারফিউজ শব্দটার অ্যান্টোনিম বের করেন। আচ্ছা, সাবটারফিউজ এটা মানে হচ্ছে প্রহেলিকাময়, ধাঁধাময়, অথবা কোনো কিছু ঘোলাটে, যেটা সহজে বোঝা যায় না, ঠিক আছে, সহজে বোঝা যায় না। তাহলে ডিসেপশন। আচ্ছা, এইবার চলে আসি আমরা 27 নং। এই প্রশ্নটা আমাদের রিপিটেড দুইবার চলে আসছে, আমরা করে ফেলছি। এইখানে চলে আসি, দেখেন মাথায় রাখবেন, আপনারা যদি কখনো এই শব্দগুলো পান, ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, তারপরে যদি এরকম পান ডাবল, ট্রেবল, অথবা ট্রিপল, অথবা কোয়াড্রুপল,
এই মাল্টিপ্লিকেশন বা মাল্টিপ্লিকেটিভ গুলো যদি কখনো পান, ঠিক আছে বাবা, তাইলে এক্ষেত্রে আপনাদেরকে অ্যাজ অথবা সো অ্যাজ ব্যবহার করতে হবে। তাহলে এবার একটু দেখেন তো অ্যাজ সো অ্যাজ কোন জায়গায় আছে? এই যে আমরা পেয়ে গেছি সি নাম্বার। ও মাই গড, এই তো আব্দুর রাজাক আলী ভাই উত্তর করে দিয়েছেন, মমিন রেজা ভাই উত্তর করে দিয়েছেন, থ্যাংক ইউ। এবার চলে আসেন উইল ইউ টার্ন। আমরা জানি টার্ন অন মানে হচ্ছে গিয়ে সুইচ অন করার ক্ষেত্রে আপনি একটা সুইচে অন করতেছেন, টার্ন অন। আপনি একটা সুইচকে অফ করতেছেন, এই যে আমরা বলবো টার্ন অন। সাধারণত আমরা এই যে সুইচ অন করা বোঝালে এটা ব্যবহার করি। তারপরে টার্ন, এখানে ও এফ একটা অফ দেয়া আছে, হ্যাঁ, অফ মানে হলো সুইচ অফ করা। এখানে দুটো এফ কেন দেওয়া হলো না? কারণ দুটো এফ দিলে এ এবং সি দুটোই কারেক্ট আনসার হতো। ওকে, এইবার খুব ইন্টারেস্টিং একটা বাক্য দেয়া আছে, অনেকবার দেখছেন এটা। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এই জায়গা থেকে প্রশ্ন আসে জিরান্ড নাকি পার্টিসিপল। এবার আপনাদেরকে প্রশ্ন দেয়া হলো যে এই বাক্যটার মিনিং কি? হ্যাঁ, এই বাক্যটার মিনিং কি? দেখি এটা উত্তর করার চেষ্টা করেন। এই বাক্যটার আনসার কি হবে? উত্তর করার চেষ্টা করেন। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এই বাক্যটার আনসার করা শুরু করি আমরা। কুইকলি আনসার করতে হবে, দেখা যাক কতজন উত্তর করতে পারেন কুইকলি। দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। আচ্ছা দেখেন, খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না, রূপ নাই যার সাজে বেশি, রূপের মাইয়া সাজে না। এটা একটা পুরনো দিনের গ্রামীণ প্রবাদ আর কি, বুঝছেন? এটা আমার আম্মু মাঝে মাঝে বলতো আর কি, যে খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না, রূপ নাই যার সাজে বেশি, রূপের মাইয়া সাজে না। আমার মার মুখে শুনতাম। চোরের বিশ্বাস সকলেই চোর, নো, এটাও না, এটাও না। নাচতে না জানলে উঠান বাঁকা, এইটাও না। এর ইংরেজি হচ্ছে আ ব্যাড ওয়ার্কম্যান ওয়ার্কস উইথ হিজ টুলস। আচ্ছা, কারেক্ট আনসার হচ্ছে চঞ্চলমতি ব্যক্তি জীবনের প্রতিষ্ঠা লাভ হয় না। ঠিক আছে, দেখেন রোলিং স্টোন মানে যে স্টোনটা গড়াচ্ছে, রোল করতেছে, এমন একটা স্টোনে যেমন শ্যাওলা জন্মায় না, যে লোক অতিরিক্ত চঞ্চল, কোনো কাজে মন দেয় না, তার জীবনেও প্রতিষ্ঠা লাভ হয় না। ওকে, আচ্ছা, নাচতে না জানলে উঠান বাঁকা, এটা হচ্ছে আ ব্যাড ওয়ার্কম্যান ওয়ার্কস উইথ হিজ টুলস। খালি কলসি বাজে বেশি, এটা এমটি ভেসেল সাউন্ডস মাচ। এই তো আমরা তাহলে পার্ট এ শেষ করলাম, এইবার আমরা পার্ট বি তে যাব। হ্যাঁ, এই কোশ্চেনগুলো আমাদেরকে মারুফ আহমেদ অভি পাঠিয়েছেন। তো এই প্রশ্নগুলোর উত্তর আমি চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, একা একা একজনকে কেন উত্তর দিব। তো দেখেন, আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পেলাম যে হি ড্যাশ ড্রেস নর্মালি টু ওয়ার্ক। তাহলে আমরা এখানে যে ডাজ নট হ্যাভ টু, হ্যাজ গট টু, ডাজ নট রিকোয়ার টু, হ্যাজ নট টু পাচ্ছি আমরা। তাহলে প্রথম অংশে কি হওয়া উচিত? দেখেন তো এই অংশটাতে কি হওয়া উচিত, কি হইতে পারে? তনুজা বলে ফেলছে এ হবে। বাবারে, মাথায় রাখবেন এই যে হ্যাভ টু এবং হ্যাজ টু, এদেরকে আমরা যখন নেগেটিভ বানাই তখন এরা হয়ে যায় ডাজ নট অথবা ডু নট হ্যাভ টু। যেমন আপনি যদি বলেন আই হ্যাভ টু গো, তাহলে আপনাকে বলতে হবে আই ডোন্ট হ্যাভ টু গো। আপনি যদি বলেন হি হ্যাজ টু গো, নেগেটিভ করেন হি ডাজ নট হ্যাভ টু গো। ওকে, আচ্ছা, বাট হি অলওয়েজ। আচ্ছা, এইবার দেখেন আগের অংশে যেই অক্সিলারি ভার্ব থাকবে পরের অংশ তো সেটাই হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন এই হ্যাজ হওয়ার কোনো সুযোগ নাই, এখানে হ্যাজ থাকলে উড আসার তো কোনো সুযোগই নাই। তাহলে এখানে আছে ডাজ, এখানে আসছে উড, এইটা হওয়ারও সুযোগ নাই। তাহলে কারেক্ট আনসার হচ্ছে বি।
কারেক্ট অ্যান্সার কি বাবা? বি। এই যে দেখেন, হি ডাজন্ট হ্যাভ টু ড্রেস নর্মালি টু ওয়ার্ক। সাধারণত কাজ করার জন্য তাকে এক্সট্রা কোনো ড্রেস পরতে হয় না বা কাপড় পরতে হয় না এক্সট্রা ভাবে আর কি। এখানে ড্রেস বলতে মনে করেন ইউনিফর্ম পরা বোঝাচ্ছে। বাট হি অলওয়েজ ডাজ, কিন্তু তারপরেও সে পরে। ওকে। 2 নাম্বার, ডু ইউ লাইক প্যারিস? তুমি কি প্যারিস শহরটাকে ভালোবাসো, পছন্দ করো? আই ডোন্ট নো। আর উত্তর দিচ্ছে নো, না আমি আসলে জানিই না, আমি কখনোই সেখানে যাই নাই। আপনি যদি কাউকে কখনো বলেন যে আমি কখনোই কোনো জায়গায় যাই নাই, আপনি যদি কাউকে প্রশ্ন করেন যে তুমি কি কখনো দিনাজপুরে গিয়েছো, তাহলে হবে হ্যাভ ইউ এভার বিন টু। এই দেখেন এখানে তো বিনের পরে টু হবে, ইন না, দিনাজপুর। এইবার দেখেন আমি কখনোই সেখানে যাই নাই। দেখেন আমি কখনোই সেখানে যাই নাই। আপনি যখন বলতেছেন যে আমি কখনোই সেখানে যাইনি বা যাই নাই, তখন আপনাকে উত্তর দিতে হবে আই হ্যাভ নেভার বিন দেয়ার। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। শহীদুল ভাই জিজ্ঞেস হচ্ছে আজকে রাত্রে ক্লাস হবে না ভাই? আজকে কোনো ক্লাস হবে না, এটা আপনাদেরকে পরশু দিনও বলেছিলাম, ভুলে গেছেন মেবি। ঠিক আছে ডিয়ার, এই যে হয়ে গেছে। দেখেন একজন জিজ্ঞেস করছে ডু ইউ লাইক প্যারিস? তুমি কি প্যারিস শহরটাকে পছন্দ করো? আরে নো, আমি জানি না। আই 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 তাহলে দেখেন তো এই যে হ্যাভ এর সাথে নট যোগ করতে হবে, তাহলে নেভার থাকলে নট লিখতে হয় না, নট থাকলে নেভার লিখতে হয় না। তখন আপনি বলবেন নো, অথবা আই হ্যাভেন্ট বিন দেয়ার, আই হ্যাভেন্ট বিন দেয়ার। এই যে উত্তর হয়ে গেছে। উত্তর কি? অবশ্যই ডি। এই যে সাব্বাস, বাপের বেটা আব্বাস, গুড, আপনারা পারবেন স্যার, মাশাআল্লাহ, আপনারা তো বস। এইবার এই এত সহজ একটা কোয়েশ্চেন দেখি কে না পারে। আমরা যদি বলি দা বেবি, বেবি মানে বাচ্চাটা, সিন্স মর্নিং, কোন একটা বাচ্চা সকাল থেকে কান্না করছে ভাই। এখন আমরা জানি কোনো কিছু অতীতকালে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চললে কি বোঝায়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। সেক্ষেত্রে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস আইএনজি যোগ হয়, যে কোনো একটা, তাই না? তাহলে এখন দেখেন বেবির পরে তো আর হ্যাভ বিন হওয়া সম্ভব না, তাহলে আমরা কি বলবো? দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং সিন্স মর্নিং, সকাল থেকে বাচ্চাটা কান্না করছে, সকাল থেকে বাচ্চাটা কান্না করছে। ওকে ডিয়ার, এবার চলে আসেন। হাউ লং ড্যাশ ইংলিশ, হাউ লং ড্যাশ ইংলিশ, তুমি কতদিন ধরে ইংরেজি শিখেছো বলবো না, কারণ একটা মানুষ কখনোই একটা ভাষাকে মানে শিখে ফেলতে পারে না। আপনি বলতে পারেন তুমি কতদিন ধরে শিখছো, হ্যাঁ কতদিন ধরে শিখেছো এটা বলার কোনো সুযোগ নাই, কারণ শিক্ষা এমন এক জিনিস, এটা কখনোই শেষ হয় না, এটা কন্টিনিউয়াস প্রসেস, আপনাকে অবশ্যই এটা কন্টিনিউয়াসলি ধরতে হবে। তাহলে দেখেন হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং, এখানে হাউ লং একটা সময়ের কথা উল্লেখ আছে, কিন্তু যখন সময়ের কথা উল্লেখ থাকবে তখন আপনাকে অবশ্যই পারফেক্ট কন্টিনিউয়াসলি দিতে হবে। তাহলে দেখেন হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং, সময়ের কথা উল্লেখ আছে, এই তো কুলসুম আক্তার মুন্নি ধরে ফেলছেন, গুড, সাব্বাস। এই যে দেখেন সময় ধরে, হাউ লং, কত সময় ধরে তুমি শিখছো, হাউ লং। এই যে দেখেন এখানে কিন্তু এই যে একটা সময়ের ব্যাপ্তি আছে বাবা, ব্যাপ্তি আছে না, হাউ লং, কতক্ষণ সময় ধরে। এরপর আপনারা এ কেন নেবেন? এবার আসি আমরা এই জায়গাটাতে। এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করি। দেখেন মনে রাখবেন যে অতীতে দুটি কাজ আচ্ছা এটাকে আমরা এইভাবে একটু লিখি যে অতীতে হয়েছে এমন দুটি
কাজের মধ্যে যে কাজটি, খেয়াল করেন অতীতে হয়ে গেছে, এরকম দুইটা কাজ যদি কখনো থাকে, এই দুইটা কাজের মধ্যে যে কাজটি প্রথমে হয়েছে সেটাকে আমরা সবসময় কি নেই, সেটাকে আমরা সবসময় ধরে নেই পাস্ট পারফেক্ট টেন্সে। সেটা অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক। 2 নাম্বার, যে কাজটি প্রথমে হয়েছে সেটা তো পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয়েছে সেটা হবে পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, এগুলো আমরা জানি। হ্যাঁ, এইবার দেখেন আমরা বাঙালিরা একটা ফাতরামি সিস্টেম দেখছি, যদি এটা শতভাগ কারেক্টই না ভাই। হ্যাঁ, এটা শতভাগ কারেক্ট না, তারপর আমাদেরকে শেখানো হয়েছে যে আমরা জানি আফটার মানে পরে, তাই এর পরে লিখতে হয় পাস্ট পারফেক্ট। আগে কিন্তু আমরা এখনো কিছু লিখি নাই, পরে লিখতেছি সেটা। তাহলে আফটার মানে পরে, এর পরে পাস্ট পারফেক্ট লিখতে হয়। এরপরে আমরা জানি বিফোর মানে হইলো আগে, এর আগে আমাদেরকে লিখতে হবে পাস্ট পারফেক্ট। তাহলে বিফোরের পরে এবং আফটারের আগে যে ফাঁকা থাকলো, গ্যাপ থাকলো, এই গ্যাপগুলোকে আমরা পাস্ট ইনডেফিনিট দিয়ে পূরণ করি। আমার মনে হয় আপনারা সবাই এভাবে পড়েছেন। যদি এভাবে পড়েছেন, প্র্যাকটিক্যাল লাইফে দেখবেন এভাবে প্রশ্ন আসে না, আসে একটু ডিফারেন্ট ওয়েতে। লিখে দেই একটা। এখন আমরা কিন্তু টেন্স নিয়ে আলোচনা করতেছি। একটা ইন্টারেস্টিং প্রশ্ন দেখাই, দেখেন যদি এরকম থাকে যে দ্য বিল্ডিং দ্যাট built in 1991, অথবা ধরেন আমরা লিখলাম 1981, dash destruct in an earthquake of 1999। তাহলে আমরা এই বাক্যটা দেখে বুঝতে পারতেছি, যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু উত্তরটা কমেন্ট করার চেষ্টা করবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেই বিল্ডিংটা যেটাকে 1981 সালে নির্মাণ করা হয়েছে, সেই বিল্ডিংটা 1999 সালের এক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ধ্বংস হয়েছিল। এই প্রশ্নের উত্তরটা আসলে কি হওয়া উচিত দেখে আপনারা একটু চেষ্টা করেন তো বাবা, বলতে পারেন কিনা একটু ট্রাই করেন দেখি, আমার বিশ্বাস পারবেন। তাহলে দেখেন এখানে অতীতকালে দুটো ঘটনা ঘটছে, একটা হচ্ছে 1981 সালে, এটা আগে ঘটছে, আর এটা হচ্ছে 1999 সালে, এটা পরে ঘটেছে। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, এটা প্যাসিভ ভয়েসে লেখা, প্যাসিভ সেন্টেন্সে লেখা। এখানে আমরা যেটা বুঝতে পারতেছি, বিল্ডিং কখনো নিজে নিজের বিল্ড করতে পারে না। এই কুলসুম আক্তার মুন্নি ভুল করে ফেলছেন বাবা, বিল্ডিং কি নিজে নিজের বিল্ড করতে পারে? তাহলে আমরা এটাকে পাস্ট পারফেক্টই নিব প্যাসিভ ভয়েসে। তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে দ্য বিল্ডিং দ্যাট হ্যাড বিন বিল্ট, সেই বিল্ডিংটা যেটাকে বিল্ড করা হয়েছিল। ও মাই গড, অ্যালার্ম দিলাম 4:20, দেখি এখন অ্যালার্ম দিচ্ছে, মানে ভুলে ভোরেরটা দিয়ে রাতে দিয়ে দিচ্ছি, মানে দিনে দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন দ্য বিল্ডিং দ্যাট হ্যাড বিন বিল্ট ইন 1981, যে বিল্ডিংটা 1981 সালে নির্মাণ করা হয়েছিল, সেইটাই 1999 একটা ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে। তাহলে দেখেন তো বিল্ডিং কি নিজে নিজে ধ্বংস হয়? এটা পাস্ট ইনডেফিনিট, তবে প্যাসিভ। আমাদেরকে লিখতে হবে ওয়াজ ডিস্ট্রাক্টেড। আচ্ছা দেখেন তো, আমি এখানে কি একবারও আফটার বিফোর লিখছি? লিখি নাই। আফটার বিফোর আমি একবারের জন্য লিখি নাই, বাট তারপর আপনি বুঝতেছেন যে এখানে পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডেফিনিট বসবে। কিভাবে বুঝতেছেন? দিস ইজ অল অ্যাবাউট সেন্স, সেন্স দিয়ে বুঝতেছেন। তার মানে আফটার বিফোর থাকলে পাস্ট পারফেক্ট হবে, না থাকলে হবে না, এইরকম কোনো কথা নাই। ওকে, তুমি যে বলছেন সরি স্যার আমিও ভুল করে ফেললাম, নো প্রবলেম বাবা। আচ্ছা এইবার আসেন,
এবার আমরা যদি একটু ফিউচার টেন্সটা দেখি, এটাকে এই যে ফিউচার পারফেক্ট, আমরা এর আগে যেটা দেখলাম এটা ছিল মূলত আমাদের জন্য পাস্ট পারফেক্ট, এটা ছিল পাস্ট পারফেক্ট। তাহলে আমরা পাস্ট পারফেক্টের ঘটনাটা দেখলাম, অতীতকালে দুটো কাজ হলে যেটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, যেটা পরে হবে অতীতেরই হয়েছে, তবে যেটা পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। এবার আমরা ফিউচারের ঘটনাটা দেখব, এটাও খুব গুরুত্বপূর্ণ। দেখেন এইখানে আমরা যেটা মাথায় রাখবো যে ভবিষ্যতে, এখনো হয় নাই কিন্তু, হ্যাঁ, ভবিষ্যতে করা হবে, এখনো হয় নাই, এমন দুটি কাজের মধ্যে, এমন দুটি কাজের, এমন দুটি কাজের মধ্যে যে কাজটি, তাহলে ভবিষ্যতে করা হবে এরকম দুইটা কাজের মধ্যে যে কাজটি, আর আমরা এখানে কি দেখেছিলাম, অতীতে করা হয়েছে এমন দুইটা কাজের মধ্যে যে কাজটি, তাহলে ওইখানে ছিল অতীত, এখানে হয়ে গেছে দেখেন ভবিষ্যৎ। সেক্ষেত্রে আমরা কি করব, দেখেন যে কাজটি প্রথমে করা হবে, প্রথমে করা হবে সেটাকে আপনি ধরে নেবেন ফিউচার পারফেক্ট। এটা অ্যাক্টিভেও হতে পারে, প্যাসিভেও হতে পারে। হ্যাঁ, আমি অ্যাক্টিভ স্ট্রাকচারটা লিখে দিচ্ছি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, আমি শুধু উইল লিখে দিলাম, উইল হ্যাভ প্লাস V3 প্লাস বাকি অংশ। এরপরে দেখেন যে কাজটা পরে করা হবে, আগে না, হ্যাঁ, পরে করা হবে, সেটা হবে হয় ফিউচার ইনডিফিনিট, এটাকে আমি একটু নিচে লিখে দিই, যেটা পরে করা হবে সেটা দুই রকম হইতে পারে, এটা হতে পারে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি হবে, সাবজেক্ট প্লাস V1 প্লাস আদার্স বাকি অংশ, বা সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, আমি শ্যাল লিখলাম না, হ্যাঁ, প্লাস V1 প্লাস আদার্স বাকি অংশ। এইটাকে আমরা বাঙালিরা কিভাবে চিনি দেখেন, চেনার উপায়টা কি, খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। আমি সাধারণত ওই আমার টেন্স পড়াইতে খুব বিরক্ত লাগে, আজকে অনেক দিন পরে লাইভে এসে টেন্স পড়াচ্ছি আপনাদেরকে বলতে পারেন, বাট খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, এবং এগুলো খুব খুব আসে চাকরির পরীক্ষায় বলেন, BCS বলেন, ভার্সিটি অ্যাডমিশনের পরীক্ষায় তো অহরহ আসে। আচ্ছা, এক্ষেত্রে আবার এখানে একটা চেনার উপায় আছে, চেনার উপায় আছে, যেমন এইখানে আমরা এই যেটাকে চেনার উপায় বলেছিলাম, যদিও এই উপায় সবসময় কাজে লাগে না, এই যে সংক্ষেপে লিখলাম চেউ, মানে চেনার উপায়। চেনার উপায়টা কি, সাধারণত এই যে দেখেন আপনি বিফোর শব্দটা পাবেন, অথবা আপনি বাই দা টাইম এই শব্দটা পাবেন, আর বিফোর মানে আগে, তাই এর আগে আপনাকে অবশ্যই ফিউচার পারফেক্ট লিখতে হবে, আর এর পরে আপনি লিখতে পারবেন হয় ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। এটা হচ্ছে চেনার 1 নাম্বার রুল। আরেকটা হইতেছে 2 নাম্বার রুল, সেটা হচ্ছে আপনার হয় বাই, মানে বাই থাকবে প্লাস এরপর একটা ফিউচার টাইম থাকবে, যেমন বাই 2050, বাই দ্য মিডল অফ 21st সেঞ্চুরি, হ্যাঁ, এরকম বাই প্লাস ফিউচার টাইম থাকবে, এরপরে একটা কমা, এর সাথে আপনাকে লিখতে হবে ফিউচার পারফেক্ট। ওকে, আমি আপনাদেরকে 2টা উদাহরণ দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, উদাহরণ দিচ্ছি, যেমন ধরে নেন আমি বলতে পারি যে I will have written some books, আমি কিছু বই লিখে ফেলবো। এই যে দেখেন বিফোর, আমি চাইলে এখানে বিফোরও লিখতে পারি, অথবা
বাই দ্য টাইমও লিখতে পারি। এবার আমি লিখতে পারি বিফোর আই রিটায়ার, অথবা বিফোর আই উইল রিটায়ার, আমি রিটায়ার করার পূর্বে বা অবসর নেয়ার পূর্বেই কিছু বই লিখে ফেলবো। বি নাম্বার, আমি এইভাবে বলতে পারি বাই 2026, 2026 সালের মধ্যে, এখনো 26 আসে নাই কিন্তু, কেবল 24 চলতেছে, এই যে ইনশাল্লাহ 12টার পরে 25 হয়ে যাবে। 2026-এর মধ্যে ধরেন আমি লিখলাম আই উইল হ্যাভ বট, আমি কিনে ফেলবো, ধরেন লিখলাম 2 cars, 2টা গাড়ি। এই দেখেন আমি এখনো কিনি নাই, কিন্তু আমি বলতেছি 2026 সালের মধ্যে আমি 2টা গাড়ি কিনে ফেলবো। এই যে চলে আসছে উইল হ্যাভ বট। এইবার আসেন বাবা, আপনারা দেখেন তো বাই দ্য টাইম, এই যে দেখেন বাই দ্য টাইম আই গেট টু খুলনা দিস ইভিনিং, মানে যেই সময়ের মধ্যে আমি আজ খুলনায় পৌঁছাবো, তাইলে এই যে বাই দ্য টাইম প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে কিনা দেখেন তো। এই যে দেখেন, এই যে দেখেন তো বাই দ্য টাইম প্লাস যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরের অংশে কি হবে? ফিউচার পারফেক্ট হবে। ঠিক আছে, ফিউচার পারফেক্ট হবে। হ্যাঁ, যদি ফিউচার পারফেক্ট না থাকে সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস নিব আমরা। আচ্ছা, তাহলে এখানে কি বলা হচ্ছে, আগে বাক্যটা আমরা খুব ভালোভাবে খেয়াল করব। হ্যাঁ, অর্থের উপর ডিপেন্ড করে, সবসময় টেন্স না, সেন্সও আছে। বাই দ্য টাইম আই গেট টু দ্য খুলনা দিস ইভিনিং, অর্থাৎ আজ সন্ধ্যায় যেই সময়ের মধ্যে আমি খুলনায় পৌঁছায় যাব, এখনো পৌঁছায় নাই কিন্তু, দেখেন আমি এখনো পৌঁছায় নাই। বাই দ্য টাইম আই গেট টু, এখানে গেট মানে হলো পৌঁছানো বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? এই যে পৌঁছানো বোঝাচ্ছে। যেই সময়ের মধ্যে আজ সন্ধ্যায় আমি খুলনায় পৌঁছাবো, আই ড্যাশ মোর দ্যান 300 মাইলস। এইবার দেখেন আই উইল হ্যাভ বিন ড্রাইভিং, সেই সময়ের মধ্যে আমি প্রায় আরো, এখনো পৌঁছায় নাই কিন্তু আমি এখনো চালাচ্ছি, পৌঁছাবো ধরে নিছি আর কি, তাহলে আমি আরো প্রায় 300 মাইল ড্রাইভ করতে থাকবো। ওকে ডিয়ার, সেন্সটা কাজে লাগাবো আমরা। এই তো গুড, সাব্বাস। এবার চলে আসেন, দ্য ট্রেন ড্যাশ বিফোর উই রিচ, বিফোর উই রিচ দ্য স্টেশন। তাহলে বিফোরের পূর্বে কি হবে? ফিউচার পারফেক্ট নাকি পাস্ট পারফেক্ট, কোনটা হবে দেখেন। আহা, এখানে একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এখানে একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। এটা ছিল আসলে রিচড, আমি এখানে কেটে দিচ্ছি, RECHED। হ্যাঁ, বিফোর ই রিচড স্টেশন, আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বেই ট্রেনটা চলে গেল। হ্যাঁ, এটা আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে, তাহলে তো বুঝতেই পারতেছেন। হ্যাড লেফট, উত্তর হচ্ছে হ্যাড লেফট। মারু বলতেছেন স্যার আইএনজি কেন হচ্ছে? ভাই আইএনজি এই জন্যই হচ্ছে যে আমি এখনো দেখেন চলে যাই নাই, আমি এখনো চালাচ্ছি। আমি বলতেছি যেই টাইমের মধ্যে আমি খুলনায় পৌঁছাবো এর মধ্যে আমি আরো চালাতে থাকবো, আমি এখনো পৌঁছাই নাই তো। হ্যাঁ, এবার আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এটা পারবেন, টাইপিং মিস্টেক ছিল। এইটা পড়েন দেখি, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, দেখি আপনারা পারেন কিনা। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, দেখি আপনারা পারেন কিনা। আচ্ছা, ফর দ্য পাস্ট 10 মিনিটস, 10 মিনিট ধরে, গত 10 মিনিট ধরে, এটা পাস্ট মানে গত, গত 10 মিনিট যাবত আই ড্যাশ হিয়ার ফর মাই ফ্রেন্ডস টু কাম, আমি আমার বন্ধু আসবে এইখানে তাই আমি অপেক্ষা করছি। হি হ্যাজন্ট অ্যারাইভড ইয়েট, সে এখনো পৌঁছায় নাই, সে এখনো পৌঁছায় নাই। তার মানে কি আমি আমার বন্ধুর জন্য এখানে অপেক্ষা করছি, 10 মিনিট যাবত অপেক্ষা করছি এবং আমার মনে হচ্ছে সে আসবে, কিন্তু আমার বন্ধুটা এখনো আসে নাই। তাহলে এখানে আমরা কি করব? ওকে, স্যার খুলনায় আসেন একদিন। ছুটি, আমি আগে মাঝে মাঝে খুলনায় ক্লাস নিতে যাইতাম, ইদানিং যাচ্ছি না। আপনারা দাওয়াত দিলে চলে আসবো চুই ঝাল খাইতে, বয়রার বাজারে গিয়েছিলাম অনেকবার। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি আমরা, দেখেন আমি 10 মিনিট ধরে এখানে 10 মিনিট ধরে আমি অপেক্ষা করতেছি, এখনো আমার বন্ধু আসে নাই। তাহলে এখনো আসে নাই মানে কি আমার অপেক্ষা শেষ নাকি আমি এখন অপেক্ষা করছি, এইটা বোঝার জন্য আর সময় লাগে না, বলতে হয় না। যে শেখ দিদার অলরেডি আনসার লিখে ফেলছেন, আই হ্যাভ বিন ওয়েটিং। এই তো, ধন্যবাদ। এইবার দেখেন তো, ইট ড্যাশ 5 days সিন্স। আচ্ছা, এখন আপনারা আমাদের এই নিয়মটা জানা আছে, আমরা এইভাবে পড়ে আসছি। যদি এরকম থাকে, সিন্স শব্দটার সামনে
যদি প্রেজেন্ট টেন্স থাকে, এই প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট যা খুশি তাই হোক, এরপরে আমাদেরকে লিখতে হয় পাস্ট ইনডিফিনিট। আর যদি এই সিন্সের সামনে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আমাদেরকে লিখতে হয় পাস্ট পারফেক্ট। এটা ছোটবেলা থেকে শতবার দেখছেন। যেন আপনি বলতে পারেন ইট ইজ লং সিন্স আই স হার। এটা আবার এরকম হইতে পারে ইট হ্যাজ বিন লং সিন্স আই স হার, সিন্স আই মেট হার। এইবার দেখেন, বাট আমি যখন ওয়াজ নিয়ে আসছি, পাস্টে নিয়ে আসছি, ইট ওয়াজ লং সিন্স, এবার আমাকে পাস্ট পারফেক্ট লিখতে হবে আই হ্যাড সিন হার। তাহলে এবার দেখেন ইট ড্যাশ 5 days, সিন্সের রুল চলে আসছে, ইট ড্যাশ 5 days সিন্স ড্যাশ মিসিং। এখন দেখেন সামনে পাস্ট পরে প্রেজেন্ট অসম্ভব, সামনে পাস্ট ইনডিফিনিট পরেও পাস্ট ইনডিফিনিট এটাও অসম্ভব, সামনে প্রেজেন্ট পরেও প্রেজেন্ট এটাও অসম্ভব, সামনে প্রেজেন্ট পারফেক্ট পরে পাস্ট। ডি আনসার, ডি আনসার। তাহলে দেখেন ইট হ্যাজ বিন 5 days সিন্স হি ওয়েন্ট মিসিং, 5 দিন হয়ে গেল তাকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ইউ হ্যাড বেটার হ্যাভ আ প্লাম্বার টু ড্যাশ দ্য লিক ইন দ্য বাথরুম। তুমি বাথরুমের লিকটা সারার জন্য একজন প্লাম্বার বা মিস্ত্রির সাথে বরং তোমার একটু বা একটা মিস্ত্রিকে আনাই বরং তোমার ভালো। ঠিক আছে, তাহলে দেখেন তো আপনি এখানে কি লিখবেন, আপনার এখানে কি করা উচিত? ইউ হ্যাড বেটার, আচ্ছা দেখেন এই যে আমরা দেখতে পাচ্ছি ইউড বেটার, এই ইউড বেটার মানে কি বাবা? হ্যাড বেটার আছে এখানে দেখেন, ইউ হ্যাড বেটার, আমরা জানি হ্যাড বেটারের পরে ভার্বের 1 নাম্বার ফর্ম হয়ে গেছে। এবার প্লাম্বার একটা ব্যক্তিকে পেয়ে গেছেন, এবার টু দেয়া আছে, আমরা জানি টু এর পরে ভার্বের 1 নাম্বার ফর্ম হয়, বেস ফর্ম হয়। ইউ হ্যাড বেটার হ্যাভ আ প্লাম্বার টু রিপেয়ার দ্য লিক ইন দ্য বাথরুম, বাথরুমের লিকটা সারার জন্য তোমার বরং একজন প্লাম্বারকে বা একজন মিস্ত্রিকে ডাকা উচিত বা ডাকাই বরং শ্রেয়। ওকে, একদম সহজ প্রশ্ন ছিল এটা। আচ্ছা, এ 10 নাম্বার আই এম সরি। এ দেখেন আমি যদি বর্তমান কালের জন্য সরি বলি তাহলে সেক্ষেত্রে আমাকে সরির পরে 2 + V1 লিখতে হবে, আই এম সরি ফর দ্য মিস্টেক যদি বলি। কিন্তু আমি গতকালকে বা লাস্ট নাইটে একটা দোষ করে ফেলছি সেজন্য এখন সরি বলতেছি, তাহলে আমি কি বলবো? আই এম সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ লাস্ট নাইট। এই যে দেখেন, তার মানে স্যার প্রেজেন্টের যে কোনো ফর্ম হলেই হবে না? প্রেজেন্টের যে কোনো ফর্ম হবে কেন? এটা কোন ধরনের কথা বললেন বাবা? প্রেজেন্টের যে কোনো ফর্ম? ও আচ্ছা, আপনি মানে আগের প্রশ্ন বলতেছেন মারুফ। আমি 10 নং প্রশ্নে আছি, আপনি সম্ভবত এখনো 7 বা 8 নাম্বার প্রশ্নে আছেন, আপনার নেট হয়তো একটু স্লো। ওকে, আচ্ছা তাহলে দেখেন আমি যদি বলি আই এম সরি টু ডিস্টার্ব ইউ, ঠিক আছে আমি বর্তমানে ডিস্টার্ব করছি তাই সরি বলতেছি, কিন্তু আমি বললাম গতকাল আপনারা ডিস্টার্ব করে ফেলছি এখন সরি বলতেছি, সেক্ষেত্রে আমি এই যে দেখেন এটাকে বলা হয় পারফেক্ট ইনফিনিটিভ। ওকে, এই সরির পরে আইনজি যোগ হয় না শেখর ভাই। হ্যাঁ, সরি হলো এমন একটা অ্যাডজেক্টিভ, সরি হলো এমন একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পরে আমাদের ইনফিনিটিভ নিতে হয় 2 + V1। এখন বলতে পারেন স্যার এখানে ইনফিনিটিভ কোথায়? এই যে হ্যাভ নিজেই তো V1। ওকে, আচ্ছা পারবো ইনশাল্লাহ। এবার আসেন, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস দ্য বাস, যদি তুমি বাসটা মিস করতে না চাও, ইউ ড্যাশ ফিনিশ ইউর টি সুন, তাড়াতাড়ি তোমার চা শেষ করে ফেলো। তো বাঙালিদেরকে একটা নিয়ম শেখানো হয়েছে যে উড বেটার উড রেদার এগুলোর পরে সাধারণত দেন বসে। হ্যাঁ, উড রাদারের ক্ষেত্রে আমাদেরকে এটা বলা হয়েছে হ্যাড বেটার। মাথায় রাখবেন যদি বেশি স্ট্রেস দেওয়া হয় সেক্ষেত্রে হ্যাড বেটার ব্যবহার করা হয়। অর্থাৎ তুমি যদি বাসটারে মিস করতে না চাও, এক বন্ধু সময় নিয়ে নিয়ে চা খাচ্ছে, সেক্ষেত্রে দেখেন আমরা তারা বলতেছি যে ভাই তুই যদি বাস মিস করতে না চাস তাড়াতাড়ি চা খা, চা খায় তাড়াতাড়ি বরং তোর এখন চলে যাওয়াটাই ভালো হবে, উত্তম হবে। এইবার এইখানেও একটু ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, এটা আমরা অনেকে ধরতে পারি না। আই ড্যাশ 3 কিলোমিটার্স টু মাই অফিস। আচ্ছা, আমার অফিসে, এরপরে বুঝতে পারতেছি 3 কিলোমিটার।
কি যেন লিখলো স্যার, আর রুলগুলো একটু আলোচনা করে দেন। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন আপনি যদি কখনো বি ভার্ব প্লাস ইউজড টু পান, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করবেন যদি সেটা অ্যাক্টিভ ভয়েস হয়। 2 নাম্বার, আপনি যদি কখনো বি ভার্ব প্লাস ইউজড টু পান, এরপরে আপনি V1 লিখবেন যদি সেটা প্যাসিভ ভয়েস হয়। 3 নাম্বার, যদি শুধু ইউজড টু পান, এরপরে ভার্বের 1 নাম্বার ফর্ম লিখবেন। তাহলে দেখেন আই কি কাজ করে না কেন, এই দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি আই ড্যাশ 3 কিলোমিটার টু মাই অফিস। তাহলে দেখেন আমি যদি বলি যে আই ইউজ টু ওয়াক 3 কিলোমিটার টু মাই অফিস, তাহলে বাংলা হবে আমি আমার অফিসে 3 কিলোমিটার হেঁটে যাই। আই এম ইউজ টু ওয়াক, এইখানে ঝামেলাটা হয়ে গেছে। দেখেন এই যে আমরা বিভার পেলাম, এরপরে ইউজ টু পেয়েছি ওয়াকিং। আপনি যদি এটা বলেন তাহলে কি হচ্ছে অর্থটা একটু খেয়াল করেন। আই এম ইউজড টু ওয়াকিং 3 কিলোমিটার টু মাই অফিস, বাংলা হচ্ছে আমি 3 কিলোমিটার হেঁটে আমার অফিসে যেতে অভ্যস্ত। আর আপনি যদি বলেন যে আই ইউজ টু ওয়াক 3 কিলোমিটার টু মাই অফিস, তাহলে এটাও কারেক্ট আনসার হয়, কিন্তু আমি 3 কিলোমিটার হেঁটে আমার অফিসে যেতাম। বাট এইখানে দেখেন ইউজ টুর পরে ওয়াক দেয়া, এখানে ইউজ টুর পরে ওয়াক হতো আইএনজি যোগ করছে, সো সি আর ডি কাটা। যদি দুইটাই আসে সেক্ষেত্রে আমরা যে কোনো একটা নিতে পারি, এক্ষেত্রে আমরা যে কোনো একটা নিতে পারি। এখানে দেখেন যে বি ইউজ টু এরপরে ভার্ব থাকায় আমরা আইএনজি যদি যোগ করি এটা অ্যাক্টিভ হয়ে যাইতেছে, যে আমি 3 কিলোমিটার হেঁটে অফিসে যেতে অভ্যস্ত, এখনো অভ্যস্ত। আর যদি আমি বলতাম যে আই ইউজ টু ওয়ার্ক 3 কিলোমিটার টু মাই অফিস, আমি আমার অফিসে যাওয়ার পথে 3 কিলোমিটার হাঁটতাম, এটাও কারেক্ট। দুটোই আছে, আমরা এটাও নিতে পারি এটাও নিতে পারি, তবে কারেক্ট আনসার হিসেবে আমি এ নিয়ে রাখছি, যে কোনো একটা নিতে পারেন। ওকে ডিয়ার, আচ্ছা এবার চলে আসেন লাস্ট নাইট আই কেম টু মাই হাউস টু ফাইন্ড দ্যাট। গত রাতে আমি আমার বাসায় আসছিলাম টু ফাইন্ড দ্যাট, এটা দেখার জন্য যে দরজাটা ভাঙা হয়েছে কিনা বা দরজাটা ভাঙা হয়েছে এটা দেখার জন্য আসছিলাম। তাহলে দেখেন আমি এসেছিলাম, দরজা ভাঙা হয়েছিল, কোন কাজটা আগে হয়েছে? আচ্ছা একটু খেয়াল করেন তো, আমি কিন্তু এটা এখানে ব্যাখ্যা করেছি যে আপনি যদি এরকম দেখেন যে অতীতকালে দুইটা কাজ হয়েছে, যে কাজটা প্রথমে হয়েছে সেটাকে পাস্ট পারফেক্ট নিতে হয়। তাহলে এবার একটু আসেন, আমি যখন বলতেছি যে আমি লাস্ট নাইট আই কেম টু মাই হাউস টু ফাইন্ড দ্যাট, আমি আমার বাসায় এইটা দেখার জন্য আসছিলাম যে দরজাটা ভাঙা হয়েছে। এখন দেখেন আমি আসছি এর আগে ভাঙা হয়েছে, তাহলে আমি আসছি এই যে পাস্ট ইনডিফিনিট, আর দরজা ভাঙা হয়েছে, দরজা তো নিজে নিজে ভাঙে না, তাহলে এটা হবে হ্যাড বিন ব্রোকেন। ওকে ওকে ডান। আচ্ছা এবার আসেন ইফ আ বার ম্যাগনেট, বার ম্যাগনেট মানে সম্ভবত এই যে এরকম টাইপের, যে আমরা ম্যাঙ্গো বার খাই না, হ্যাঁ এরকম টাইপের। আমরা জানি যে ম্যাগনেটে দুটো অংশ থাকে, একটা হচ্ছে নর্থ পোল একটা সাউথ পোল। যদি আপনি মাঝখান থেকে এটাকে ভেঙে দেন, খেয়াল করেন আপনি যদি মাঝখান থেকে এটাকে ভেঙে দেন তখন কিন্তু এইখানে আপনার ছিল একটা, এবার হয়ে গেছে দুইটা, এবার এক্সট্রা হবে যে ভাঙার মাথাটা এটা সাউথ হয়ে গেছে আর একটা নর্থ হয়ে গেছে, এরকম আমরা দেখছি, কিন্তু মনে আছে? হ্যাঁ এরকম মনে আছে না? দেখেন তো, তাহলে আমরা এভাবে বলতে পারি ইফ আ বার ম্যাগনেট ইজ ব্রোকেন, যদি একটা বার ম্যাগনেটকে বা চুম্বক দণ্ডকে ভেঙে দেয়া হয়, দ্য টু পিচেস, এই দুটো টুকরা ফর্ম, এই ফর্ম শব্দটা এখানে ভার্ব হিসাবে বসছে, এই ফর্ম মানে হলো গঠন করা, তৈরি করা, কমপ্লিট ম্যাগনেটস। এইটা আবার দেখেন কমপ্লিট ম্যাগনেট বানায় ফেলে, ইচ উইথ নর্থ অ্যান্ড সাউথ পোল, যেটার দুইটার মধ্যেই আবার সাউথ এবং নর্থ পোল থাকে। এখন বলতে পারেন স্যার ইজ আছে, আপনি এইখানে কেন V3 নিলেন? কারণ আমরা জানি ইজ একটা বি ভার্ব, বি ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে আইএনজি যোগ হয়। আবার
বি ভার্বের পরে প্যাসিভ ভয়েসে V3 হয়। এখন বলেন তো বার ম্যাগনেট কি নিজে নিজের ব্রেক মানে ভাঙতে পারে? পারে না, তার মানে প্যাসিভ ভয়েস, তাই আমি বি ভার্বের পরে V3 নিয়েছি। ওকে, সহজ ছিল এই প্রশ্নটা। এইবার আসেন আমরা চলে আসি, দ্য এক্সাম ইজ গোয়িং ওয়েল। দ্য এক্সাম ইজ গোয়িং ওয়েল। দ্য এক্সাম ইজ গোয়িং ওয়েল, পরীক্ষাটা ভালো চলছে, ভালোই যাচ্ছে। হ্যাঁ, উই ড্যাশ, এখন দেখেন পরীক্ষা চলতেছে ভাই, রানিং, তাহলে এইখানে আপনার কুড আনার দরকার নাই, ডাস তো জীবনেও আসবে না, ডিড তো আসার প্রশ্নই আসে না। এখন বলতে পারেন যে ভাই ডিড কেন আসবে না? ভাই পরীক্ষা তো এখন চলতেছে, তাহলে আমাদের প্রবলেম তো অতীতে হবে না, কুড তো পাস্ট টেন্স, তাহলে উই এর জন্য ডাস কখনোই হয় না। উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেমস, পরীক্ষাটা ভালো চলছে, আমাদের কোনো সমস্যা নাই। ডান। এবার আসেন কোয়েশ্চেন নাম্বার 16। এইটাও হলো ড্যাংলিং মডিফায়ারের উদাহরণ। আমরা বলেছিলাম যে যখন আমরা কাউকে মডিফাই করব, মডিফায়ারটা যারে মডিফাই করবে হয় তার ঠিক সামনে বসবে, না হলে তার ঠিক পেছনে বসবে, অন্য কোনো জায়গায় মডিফায়ার লেখা যাবে না। এখন দেখেন, দ্য passerby took a nap। ন্যাপ মানে হচ্ছে হালকা ঘুম, হালকা ঘুম। passerby যেটাই বলেন আর কি, পথিক হালকা একটা ঘুম নিল। বি টায়ার্ড, ভাই বি দিয়ে V1 দিয়ে যদি বাক্য শুরু করেন ভাই, এই বাক্য তো ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। টায়ার্ড হও এবং হলো না। হ্যাভিং টায়ার্ড, ক্লান্ত করে, ভাই হ্যাভিং লেখার তো কোনো প্রয়োজন নাই, আমরা এখানে লিখতে পারতাম বিং টায়ার্ড, তাহলে হইতো। এখানে যদি হ্যাভিং না থেকে বিং থাকতো, আমরা বলতে পারতাম বিং টায়ার্ড অ্যান্ড এক্সজস্টেড, ক্লান্ত এবং শ্রান্ত হওয়ার কারণে। এখানে হ্যাভিং হওয়ার প্রশ্নই আসে না, এখানে বিং হলে আসতো। তাহলে জাস্ট দেখেন ডি হলো কারেক্ট অপশন। টায়ার্ড অ্যান্ড এক্সজস্টেড, ক্লান্ত এবং শ্রান্ত, পথিকটা টুক আ ন্যাপ, একটা হালকা ঘুম দিল বা হালকা একটু ঘুমের বিরতি নিল। উত্তরে ডিডেন্ট, মারুফ বলতেছেন উত্তরে ডিডেন্ট হ্যাভ, না ডিডেন্ট হ্যাভ কেন হবে? ডোন্ট হ্যাভ। মারুফ ডিডেন্ট হ্যাভ কেন হবে রে বাবা? এক্সাম ইজ গোয়িং ওয়েল, পরীক্ষা এখন চলতেছে, ডিডেন্ট হ্যাভ কেন হবে? মারুফ এটা তো সিম্পল জিনিস, আপনি তো বুঝতেই পারছেন। আচ্ছা, এইবার আসেন আমরা 17 নং প্রশ্নে চলে যাই। দেখেন এইখানে বলা হচ্ছে যে গিভ মি আ হ্যান্ড, গিভ মি আ হ্যান্ড উইথ দিস ওয়ার্ক, মানে কি এ কাজে আমাকে একটু সাহায্য করো। ভাই এই যে গিভ মি আ হ্যান্ড, এইটা দিয়ে মূলত এই যে উপমা না বললেও আপনি তুলনা করতে পারেন। কি তুলনা করা হচ্ছে? বলা হচ্ছে হেল্প মি উইথ দ্য ওয়ার্ক, তাহলে এইখানে কিন্তু তুলনা করা হয়েছে ভাই, বা উপমা দেওয়া হচ্ছে। এখানে ওই হেল্প মিটাকে আমরা গিভ মি আ হ্যান্ড দিয়ে উপমা দিয়েছি, সো এটা মেটাফোর হবে। কেমন? এইবার পরেরটাতে চলে আসি, ডিপ ডাউন, মানে অনেক গভীরতার সাথে। হি ইজ রিয়েলি শ্যালো, দেখেন ডিপ মানে হলো গভীর, আবার শ্যালো মানে হলো অগভীর। এখন যখন কোন একটা সেন্টেন্সে দেখবেন দুটি বিপরীত ক্যাটাগরির শব্দ ব্যবহৃত হবে, যেমন ধরে নেন আপনি বললেন, আপনি যদি বলেন ঠান্ডা আগুন, ঠান্ডা আগুন, ভাই আগুন কি কখনো ঠান্ডা হয়? মানে আগুন ঠান্ডা হবে না, ঠান্ডা আবার আগুন হবে না। একজন বলছেন যে সুইটি বলতেছেন স্যার আম এক্সস্টেড, আর কত আর কত? আচ্ছা আর বেশিক্ষণ না, এই যে আমরা আর 5-7 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেব। ঠান্ডা আগুন, দেখেন তো ভাই আগুন কি কখনো ঠান্ডা হয়? আর যেটা ঠান্ডা সেখানে কি কখনো আগুন থাকতে পারে? এই যে দেখেন যখন আমরা একটু দুই রকমের কথা বলবো তখন সেটাকে বলা হয় প্যারাডক্স। আপনি যদি বলেন সে আমার বন্ধু হয়ে আমার বুকে ছুরি মারলো, ভাই বন্ধু কি ছুরি মারে? ছুরি মারে শত্রু। আবার আপনি যদি বলেন শত্রু হয়ে সে আমার উপকার করলো, শত্রু কি উপকার করে? শত্রু করে ক্ষতি। অর্থাৎ আপনি যখন পরপর দুটো শব্দ বা দুটো লাইন এমন ভাবে লিখবেন
যেইটার আগের অংশ এবং পরের অংশ কিছুটা ডিফারেন্ট কিছু বোঝাবে, তখন আপনি সেটাকে প্যারাডক্স বলবেন। সো এই ছিল আমাদের আজকের সলভ ক্লাস। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে ভাই, আজকে আপনারা বিশেষ করে আতশবাজি করে, প্লিজ আজকে আতশবাজি কইরা অন্তত ওই যে প্রাণীগুলারে কষ্ট দিয়েন না, টাকার অপচয় করেন না, কারো ক্ষতি করেন না, মানুষকে কষ্ট দিয়েন না। মানে আমাদের নতুন বছরটা শুরু হোক ভালো কোনো কাজ দিয়ে। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।